আল্লাহ, শেষ আমি। শয়তানটার হাতে ধরা খেয়ে গেলাম। এখন তো পুরো প্রেস্টিজের 12টা বাজিয়ে দিবে। অসহায় চোখে মিলির দিকে তাকালাম। ত্রিধা তো পুরো থ হয়ে আছে। খাটাসটা কি করল? আল্লাহ, এখন যদি আব্বু আম্মুকে মিলি বলে দেয়, তাহলে তো নাক মুখ কাটা যাবে শরমে। কিরে মিলি, কি হয়েছে? আম্মু ভাইয়া বলে থেমে গেল। ভাইয়া কি? লক্ষ্মী বোন বলিস না। আম্মু ভাইয়াকে ভাবি খাইয়ে দিচ্ছে। কিন্তু আমাকে কেউ খাইয়ে দিচ্ছে না কেন? ও, এই কথা। আয়, আমি খাইয়ে দিচ্ছি। যাক বাবা, বাঁচা গেল। খেয়ে দে, রুমে শুয়ে আছি। একটু পর ত্রিধাও রুমে আসে। মুখটা পেঁচার মতন করে রেখেছে। এই যে, কি হয়েছে তোমার? মুখটাকে বাংলার পাঁচের মতন করে রেখেছ কেন? আচ্ছা, আপনি কি সবসময় আমার উপরে এভাবে জোর খাটাবেন? এটা কেমন কথা ত্রিধা? জোর কেন খাটাব? তুমি তো আমার বউই। হা, বউ। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, জোর করে আমাকে পাবেন, আমার শরীর পাবেন, কিন্তু আমাকে না। ত্রিধা, প্লিজ স্টপ। দেখো, সকালের ব্যাপারটার জন্য তুমি মন খারাপ করে আছো, সেটা আমি জানি। কিন্তু কি করব বলো? আমার যে খুব রাগ উঠেছে। আমার জিনিস কেন অন্যজন স্পর্শ করবে? আপনার জিনিস? হা হা হাসালেন। থাক, আর কিছু বলবো না। কারণ সকালে বলেছি যে আপনার মুখের উপরে আর কথা বলবো না। আমি তাই করব। আপনার মুখের উপরে আর কথা বলবো না। হা, সেটাই করো। আর এখন টপিকটা বাদ দাও। ভালো লাগছে না এসব আর। মানুষটার জন্য ঘৃণার পরিমাণ বেড়েই চলেছে। তাই চুপচাপ গিয়ে শুয়ে পড়লাম। আর মানুষটা তার নিত্যদিনের অভ্যাসটা কাজে খাটিয়ে নিল। আমায় জড়িয়ে ধরে তার বাহুডোরে নিয়ে নিল। ত্রিধাকে জড়িয়ে ধরে ওর ঘাড়ের মধ্যে নাক ঘষতে লাগলাম। জানি না মেয়েটার মাঝে এমন কি আছে, যার জন্য আমি বারবার পাগল হয়ে যাই। মেয়েটার ঘাড়ের বাপাশে ফুলে আছে। বেল্টের দাগ স্পষ্ট বুঝাই যাচ্ছে। চোখটা ঘোলাটে হয়ে আসছে এটা দেখে। কিন্তু না, আমি কাঁদব না। আমি ঠিকই করেছি। আমার কলিজার গায়ে কেউ হাত দিল এমন এই করব। আর তুমি কি একটা বারও ভাবলে না যে আমার কতটা কষ্ট লেগেছে? থাক, আর এসব ভেবে লাভ নাই। যা হওয়ার হয়ে গিয়েছে। এখন মেয়েটার মুখে হাসি কি করে ফুটবে সেটা নিয়ে আমার ভাবতে হবে। হা, আইডিয়া পেয়ে গেছি। কাল ওকে নিয়ে ঘুরতে বের হব। ত্রিধাকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে গেছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ত্রিধ পাশে নাই। অন্যদিকে হাত ফুলে চটগাছ হয়ে গিয়েছে। উঠে ফ্রেশ হয়ে নিলাম। শার্ট গায়ে দিয়ে রুমে বসে বসে মোবাইল টিপছি। এমন সময় দেখি মিলি রুমের পাশ দিয়ে যাচ্ছে। এই মিলি। হা ভাইয়া, বল। তোর ভাবিকে একটু উপরে আসতে বলতো। আচ্ছা, বলছি। কিন্তু ভাইয়া, একটা জিনিস, তুই না বউ পাগলা হয়ে গেছিস? কাল কি করে বসেছিস সবার সামনে? এই শয়তান মেয়ে, চুপ। একদম মেরে গাল ফাটিয়ে দেব। হা, এখন তো মারবি। এই পর বোন না আমি। বউ পেয়ে গেছিস, এখন তো বোনকে আর লাগে না। মিলি, তোকে কিন্তু এখন জানি তো মারবি। থাক, আর সেটা করতে হবে না। গিয়ে ভাবিকে পাঠাচ্ছি। নিচে গিয়ে, এই ভাবি কই তুমি? কি হয়েছে ত্রিধা? তোমার ছাগলটা চেঁচাচ্ছে। যাও, গিয়ে দেখে এসো। আচ্ছা, যাচ্ছি। এই খাটাসটা আমাকে আর শান্তি দিল না। কি পেয়েছে তা কি আমার মধ্যে? এত মানুষ থাকতে তিনার আমাকে কেন প্রয়োজন? আম্মুর কাজে সাহায্য করছিলাম।
সেটাও করতে দেবে না। এ না কোনো দা কোথাকার। এই যে, আমাকে নাকি ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। কেন ডেকেছেন বলেন? নাস্তা করে রেডি হয়ে থেকো। তোমায় নিয়ে আজকে বের হব। আমায় নিয়ে বের হবে মানি? আপনার অফিস আছে না? সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি নাস্তা করে রেডি হয়ে নাও। আচ্ছা। হঠাৎ এনা কোনো দাটার কি হলো আবার? আমায় নিয়ে কোথায় যাবে কে জানে। ধুর, যেখানে যাবে যাক, আমার কি তাতে? আমি তো তার হাতের কাঠপুতলি। যেভাবে নাচাবে সেভাবেই নাচব। সবাই মিলে নাস্তা করে নিলাম। তারপর উপরে রুমে এসে থ্রি পিস পরে বসে আছি। কিন্তু এনা কোনো ডাটা হুট করে কোথা থেকে জানি রুমে আসলো। তাকে দেখে চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছি। আল্লাহ, এটা কি সত্যি এনা কোনো দাটা? নীল কালারের একটা পাঞ্জাবি পরেছে। কি যে অস্থির লাগছে, তা বলে বুঝাতে পারবো না। আল্লাহ, খাটাসটার উপরে ক্রাশ খেয়ে গেলাম। ডেব করে তাকিয়ে আছি খাটাসটার দিকে। এমন সময় সে আমায় ডাক দেওয়ায় হুঁশ ফিরে আসে। এই মেয়ে, এটা কি পরেছ তুমি? কেন থ্রি পিস? সেটা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু থ্রি পিস কেন পরলে? শাড়ি কোথায়? আছে আলমারিতে। যাও শাড়ি পরে এসো। তোমায় শাড়ি পরলে খুব সুন্দর লাগে। গতকাল দেখলে না কেমন পাগল হয়ে গেলাম। লুইচ্চা বেটা, খাটাস লোক। আমি শাড়ি পরব আর সে লুচুগিরি করবে। কি হলো, যাও পরে এসো। আচ্ছা, কিন্তু আপনি রুম থেকে বের হন। আমি রুম থেকে বের হতে যাব কেন? তাহলে শাড়ি কি আপনার সামনেই পরব নাকি? হ্যাঁ, আমার সামনেই পরবে। আমি কি কোনো পরপুরুষ নাকি? আমি তো তোমার বরেই। আমি রুমেই থাকব। যাও শাড়ি পরে এসো। আজ তো একটা লুচু তুই। তোর লুচুগিরি কখনোই ভালো হবে না। আমার সবকিছু দেখার জন্য বসে আছে। খচ্চর কোথাকার। মনে মনে একদম ধুয়ে দিলাম। ধ্যাত, একদম ভালো লাগে না। লুচুটার সামনেই আমার শাড়ি পরতে হবে, না হয় কান গরম করে ফেলবে আমার। শাড়ি পরছি, আর পাশ থেকে খাটাসটা আমার দিকে ডেব করে চেয়ে আছে। মনে হয় এখনই আমাকে গিলে খেয়ে ফেলবে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে। মেয়েটার শাড়ি পরা দেখছি। ইস, কি কিউট আমার বউটা। দেখতে হবে না কার বউ। ঠিকঠাক মতোই শাড়ি পরেছে, কিন্তু কুচিটা দিতে পারছে না। অসহায় চোখে আমার দিকে তাকিয়ে আছে। কি আর করা, আমার এই তো বউ। যাই গিয়ে একটু সাহায্য করি। দাও কুচিটা, আমি ঠিক করে দিচ্ছি। এনা কোনো দাটার হাতে শাড়ির কুচিটা ধরিয়ে দিলাম। হা করো করো, আমার শাড়ির কুচি ঠিক করো। এত সময় চেয়ে চেয়ে দাঁত কেলাচ্ছিল, এখন দেখি খাটাসটা কেমন পারে। শাড়ি কুচি দিতে গিয়ে নজর পড়ল ত্রিধার পেটের বা পাশে তিলটার উপরে। চোখগুলো গোলকধাঁধার মতো ঘুরপাক খাচ্ছে। তিলটা দেখে কোনো এক নেশার রাজ্যে হারিয়ে গেলাম। কিসের শাড়ি আর কিসের কুচি, সেই দিক থেকে আমার খেয়ালেই উঠে গেছে। কুচিটা ছেড়ে দিয়ে তিলটার উপরে চুমু বসিয়ে দিলাম। কোমরটা আগে শক্ত করে হাত দিয়ে পেঁচিয়ে ধরেছি, না হয় মেয়েটা আমায় চুমু খেতে দিবে না। চুমু খেয়েই চলেছি। এই কি করছেন কি আপনি? প্লিজ ছেড়ে দিন। কেউ এসে দেখে নিলে কেলেঙ্কারি হয়ে যাবে। এই থামো তো। যে আসার আসুক, আমার বউকে আমি আদর করছি, এতে কার কি? আসলে আপনাকে দিয়ে কুচি ঠিক করানোটাই আমার উচিত হয়নি। ধুরকে শোনে কার কথা। ইচ্ছে মতো চুমু খেয়েছি তিলটাতে।
একদম মন ভরে চুমু খেয়েছি। এবার আর কোনো টেনশন নাই। ত্রিধা আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না। ওর শাড়ির কুচিটা ঠিক করে দিয়ে ওকে নিয়ে বের হয়ে পড়লাম। গার্ডগুলো বাসায় রেখে এসেছি, কারণ আমি থাকতে আর কারোর কোনো প্রয়োজন নাই। প্রথমে অ্যাক্ট পার্কে গেলাম। পার্কের একটা চেয়ার দখল করে দুজনে বসে আছি। আচ্ছা কলিজা, একটা কথা বলো তো, একটা ছেলে কি করলে তার ভালোবাসার মানুষের মন জয় করতে পারবে, তার কাছে প্রিয় পাত্র হতে পারবে? তার কেয়ার করলে, তার খারাপ সময় এবং ভালো সময়ের সাথী হলে, তার ছোট ছোট আবদারগুলো পূরণ করলে, আরও অনেক কিছুই আছে। এগুলো যদি আমি করি, তাহলে তুমি আমায় মেনে নেবে তো? মানে মানে বুঝো না। তোমার থেকে সাজেশন নিয়ে তোমাকেই আপন করব, সেটা কখনোই হবে না। আমার মনে আপনি কখনোই ঢুকতে পারবেন না, কারণ মনে ঢুকার রাস্তাটা আপনি নিজেই বন্ধ করে দিয়েছেন। হয়তোবা তোমার কথাই ঠিক, তবে আমার জীবনের শেষ অবধি চেষ্টা করে যাব। যদি মরে যাই, তখন প্রতারক ভেবে মাফ করে দিও। মানুষটার মরার কথা শুনে বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। আল্লাহ কি বলছেন উনি এসব? পাশে ফিরে দেখি উনি হাত দিয়ে চোখের পানি মুছছে। খুব খারাপ লাগছে মানুষটার চোখের পানি দেখে। কি বলবো ভেবে পাচ্ছি না। স্বার্থপরের মতো চুপচাপ বসে আছি। চলো অন্য কোথাও যাব, আমার এখানে ভালো লাগছে না। তারপর দুজনে মিলে অন্য জায়গায় ঘুরতে গেলাম। সারাটা দিন দুজনে একসাথে ঘুরেছি। মেয়েটার মন একটুও গলাতে পারিনি, একটুও ফুটবল করতে পারিনি আমার প্রতি। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, সেই সকালে বের হয়েছি, বাসার দিকে ফিরে যাচ্ছি। এমন সময় দেখি রাস্তায় মাঝখানে কিসের যেন হইচই হচ্ছে। হয়তো কোনো ভেজাল হয়েছে, জ্যাম লেগে আছে পুরো রাস্তা। ত্রিধা তুমি বসো, আমি দেখে আসছি কি হয়েছে। আচ্ছা। উনি সামনে এগিয়ে গিয়ে দেখতে গেছেন কি হয়েছে। এদিকে আমি গাড়ির মধ্যে একা একা বসে আছি। এমন সময় হুট করে কোথা যেন কয়েকটা ছেলেপেলে এসে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। তারপর গাড়ির লক খুলে আমাকে টেনে গাড়ি থেকে বের করে। গাড়ি থেকে হওয়ার পর একটা মানুষকে দেখে বুকটা ধুপোধুপ করে কাঁপা শুরু করে দিয়েছে। লোকটা আর কেউ না, তিশান। ত্রিধা চল আমার সাথে, তোকে আজ আমি নিয়েই যাব। না, আমি আপনার সাথে যাব না, প্লিজ আপনি চলে যান। আমার উনি এসে দেখলে আপনাকে শেষ করে ফেলবে, সাথে আমাকেও শেষ করবে। এই কি বললি তুই? তোর উনি? তোর উনি? বলে ঠাসস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল ত্রিধার গালে। দেখ, এখনো ভালোই ভালোই বলছি, আমার সাথে চল। না, আমি যাব না, ব্যাস যাব না। ওকে, তোর যেতে হবে না। তোর খেল এখানেই খতম করে দিচ্ছি। তোর জন্য এ জানোয়ারটা আমায় মেরেছে। তুই সব নাটের মূল। তুই না থাকলে এসব কিছুই হতো না। তোকে নিজের করতে তো পারিনি, তাই কারোর হতে দিব না। পিছন থেকে ছুরি বের করে ত্রিধার হাতের রগ কেটে দেয়। এমন সময় আকাশ গাড়ির দিকেই আসছিল। এসে এই অবস্থা দেখে তো আকাশের হুঁশেই উড়ে যায়। তিশান পালিয়ে যেতে নিলে আকাশ পিছন থেকে লাথি দিয়ে ফেলে দেয়। তারপর ওর উপরে উঠে মারতে আরম্ভ করে। তিশানের কয়েকজন সহপাঠী ছিল, তারা সবাই পালিয়ে যায়। আকাশের তো হুঁশ জ্ঞান সব হারিয়ে গেছে ত্রিধার অবস্থা দেখে। কুত্তা বাচ্চা, তোকে আজকে আমি মেরাই ফেলব। এমন সময় ত্রিধা বড় করে নিঃশ্বাস নিয়ে উঠে। আকাশ তিশানকে ছেড়ে দিয়ে ত্রিধার কাছে চলে যায়। তিশান এই সুযোগে উঠে পালিয়েছে।
ত্রিধা মাটিতে পড়ে আছে। ত্রিধার মাথা মাটি থেকে উঠিয়ে তার কোলে রাখে। কলিজারে কি হয়েছে তোর? ত্রিধা কোনো কথা বলছে না। চোখের কোনো বেয়ে পানি ঝরছে শুধু তার। কলিজা, তুই টেনশন করিস না, তোর কিচ্ছু হবে না। আমি থাকতে তোর কিচ্ছু হতে দিব না। দরকার পড়লে আমার প্রাণ দিয়ে তোকে রক্ষা করব। ত্রিধাকে কোলে তোলে নিয়ে গাড়িতে বসায়। গাড়ি টান দিয়ে সোজা সিটি হসপিটালে নিয়ে যায়। ত্রিধা কথা বলার মতন শক্তি পাচ্ছে না। তার মনে হচ্ছে এখনই সে সেন্সলেস হয়ে যাবে। চোখের সামনে একটা দৃশ্য খালি বারবার ভেসে উঠছে। লোকটা তখন কেঁদেছিল, কিন্তু আমি চুপ ছিলাম। তাকে সান্ত্বনা দিতে পারিনি। আর এখন আমি কাঁদছি। আমার কান্নায় সেও কাঁদছে। আমার মতন হাত পা গুটে বসে নেই সে। কতটা স্বার্থপর আমি! আমার মতন স্বার্থপরের সাথে এমনটাই হওয়া উচিত। এরপর জ্ঞান হারিয়ে ফেলি। দুদিন পর জ্ঞান ফিরে আসে। নিজেকে আবিষ্কার করি হসপিটালের বেডের উপরে। পাশে একটা লোক বসে বসে ঝিমোচ্ছে। লোকটা আর কেউ না, আমার গুন্ডা বোরটা। কেমন যেন মায়া হচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে যে কয়েকদিন ধরে বোধহয় খাওয়া দাওয়া ঠিকঠাক মতন করে না। চোখের নিচে কেমন কালো হয়ে আছে। মুখটা একদম উস্খুস্কো লাগছে। চুলগুলো একদম এলোমেলো হয়ে আছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি উনার দিকে। হঠাৎ উনি নড়ে উঠল। সাথে সাথে চোখটা সরিয়ে নিলাম। কলিজা, তোমার জ্ঞান ফিরে এসেছে কখন? যাক, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। সাথে সাথেই ত্রিধাকে জড়িয়ে ধরলাম। কলিজা, আমার কি যে খুশি লাগছে তা বলে বুঝাতে পারবো না। বলতে বলতে খুশিতে ফুফিয়ে কান্না করে দিয়েছি। এই, আপনি কান্না করছেন কেন? আমি তো ঠিক আছি এখন। কান্না করছি কেন সেটা তুমি বুঝবে না। যদি বুঝতে তাহলে আর বলতে না। আচ্ছা, বাদ দাও। এখন কেমন লাগছে তোমার? ভালো। আমার জীবনের সবচাইতে খুশির মুহূর্তটা হচ্ছে এখন। কি যে খুশি লাগছে তা বলে বুঝাতে পারবো না। আর আজকের পর থেকে এক সেকেন্ডের জন্যেও তোমাকে আমি চোখের আড়াল করব না। যত যাই হবে হোক, দরকার পড়লে জীবন চলে যাবে, তাও তোমাকে আর একা ছাড়ব না। কারণ আমি তোমাকে হারাতে চাই না। আমার তোমাকে চাই। বুঝি না মানুষটা আমার মাঝে কি এমন পেয়েছে যে আমাকেই উনার লাগবে। আচ্ছা কলিজা, একটু থাকো। আমি ডক্টরকে ইনফর্ম করে আসছি যে তোমার জ্ঞান ফিরেছে। পকেটে থেকে ফোনটা বের করে দেখি ভোর 4টা বাজে। আল্লাহ, 4টা বাজে! ডক্টর কি এত রাতে আসবে কেবিনে? না, তাও গিয়ে দেখে আসি। তারপর চলে গেলাম ডক্টরকে ইনফর্ম করতে। মানুষটার কথা শুনে তো অবাক। কি হো, ভোর 4টা বাজে, আর মানুষটা এখনো আমার পাশে বসে আছে। জানি না উপর ওয়ালা কোনো কর্মের কারণে এমন একটা মানুষের সাথে আমার জীবনের জোড়া লাগিয়ে দিয়েছেন। মানুষটা আমাকে এত কেয়ার করে, এত ভালোবাসে। কিন্তু দুঃখের বিষয় একটাই, মানুষটাকে আমি কেন জানি আপন করতে পারি না। বাবার হওয়া অপমানের কথাগুলো বারবার চোখের সামনে ভেসে উঠে আমার সতীত্বে জোর করে দাগ লাগিয়ে দেওয়াকে। যেদিন আমায় জোর করে বিয়ে করে এনেছে, সেদিন যদি জোর না খাটাতো, হয়তো মানুষটাকে আপন করে নেওয়া সহজ হতো। একটু পর ডাক্তারকে নিয়ে কেবিনে গেলাম। তিনি ত্রিধার কন্ডিশন দেখে বললেন, চিন্তার কোনো কারণ নেই, উনি এখন পুরোপুরিভাবে সুস্থ। আপনারা সকালে উনাকে বাসায় নিয়ে যেতে পারবেন। তবে একটা জিনিস, শরীর কিছুটা উইক। বাসায় নিয়ে গিয়ে কিছুদিনের জন্য বেড রেস্টে দিবেন। ওকে ডক্টর।
তারপর ডক্টর চলে গেলেন। সারা রাত আর চোখ লাগাতে পারিনি। তবুও কোনো আফসোস নেই, কারণ আমার পরিটার জন্য আমি 1000টা রাত কোরবান করে দিতে পারব। সকালবেলা আম্মু আব্বুকে ফোন করে আসতে বারণ করে দিয়েছি, শুধু ড্রাইভারকে পাঠিয়ে দিতে বলেছি। এই দুদিনে আম্মু আব্বুরও অনেকটা ধকল গেছে। ত্রিধাকে রিলিজ করিয়ে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে, আর আমি আমার পরিটাকে নিয়ে পিছনে বসে আছি। ত্রিধাকে কোলে নিয়ে চুপচাপ নিজের বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছি। চুপচাপ মানুষটার কোলের উপরে বসে আছি। এমনভাবে জড়িয়ে ধরেছে, মনে হয় যে আমাকে ছেড়ে দিলেই আমি পালিয়ে যাব, বা আমায় কেউ নিয়ে যাবে। তবে লোকটার বুকের উপরে মাথা রাখতে আমারও কেন জানি খুব ভালো লাগে। বাসায় চলে এসেছি। গাড়ি থেকে নামা মাত্রই সবাই এসে হাজির। উনি আমাকে কোলে করে নিয়েই রুমে নিয়ে গেল। সবাই তো খুশিতে আত্মহারা যে আমি সুস্থ হয়ে গেছি, কিন্তু আমার খুশিটা উধাও হয়ে গেছে, কারণ বাবা মাকে খুব দেখতে ইচ্ছে করছে। আকাশ বৌমাকে নাস্তা খাইয়ে দে। আচ্ছা আম্মু, তুমি নাস্তা রেডি করো, আমি খাইয়ে দিচ্ছি ওকে। মেয়েটার মুখটা কেমন যেন কালো করে রেখেছে, দেখেই বোঝা যাচ্ছে যে কিছু একটা নিয়ে মন খারাপ। কিন্তু কিছুই বললাম না। নাস্তা নিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। সেও কোনো কথা বলছে না, চুপচাপ খাচ্ছে। হঠাৎ করেই নিজ থেকে বলে উঠল, আমার না আব্বু আম্মুর জন্য মন খারাপ লাগছে, উনাদেরকে একটু আসতে বলবেন। ও এবার বুঝেছি, এই কারণে এতটা সময় আমার বাবুই পাখিটা মুখ কালো করে রেখেছিল। ধুর খাটাস, আমার মন খারাপ, আর তিনি আহ্লাদ করছে। আচ্ছা যাও, আমি গিয়ে উনাদের নিয়ে আসব। এটা বলার সাথে সাথে মেয়েটা ঠুসস করে একটা পাপ্পি বসিয়ে দিল ও গালে। ত্রিধার কাণ্ড দেখে পুরাই থ। এটা কি আসলেই ত্রিধা? যেই মেয়ে আমার সাথে ঠিকমতো কথাও বলে না, আজ সে আমায় পাপ্পি দিচ্ছে। আচ্ছা তুমি কি সত্যিই ত্রিধা? কোনো সন্দেহ? না। তবে এখন যেটা করলে সেটা তোমার থেকে এক্সপেক্ট করিনি। এত ভাবুক হওয়ার কিছুই নেই, নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তাই দিয়ে দিছি। কি বলবো ভেবে পাচ্ছি না। তবে খুশি লাগছে যে মেয়েটা নিজ ইচ্ছায় আমাকে পাপ্পি দিয়েছে। আচ্ছা শোনো, আমার কিছু কাজ আছে, আমি বের হব। তুমি রুমেই থাকবে, এক পাও মাটিতে রাখবে না। কিছু লাগলে বাসার আরো সদস্য আছে, ওদের বলবে। আচ্ছা। মেয়েটাকে বাসায় রেখে আমি বের হয়ে গেলাম। দুটো কাজ বাকি, সেটা শেষ করতে হবে। ভাবছি কোনোটা আগে করব। তিশানকে সাইজ করব, না ত্রিধার বাবা মাকে আগে গিয়ে নিয়ে আসব। না, ত্রিধার বাবা মাকেই আগে নিয়ে আসি। গাড়িটা টান দিয়ে ত্রিধাদের বাড়িতে চলে গেলাম। দরজার নক করতেই ত্রিধার আম্মু এসে দরজার খুলে দিল। উনি তো আমাকে দেখে অবাক। তুমি হঠাৎ? আমি। কেন খুশি হননি? হয়েছি। ভিতরে এসো। ভিতরে গিয়ে বসলাম। আমি এসেছি শুনে ত্রিধার বাবাও রুম থেকে বের হয়ে আসলো। তুমি হঠাৎ এ বাড়িতে কি মনে করে? আপনাদের নিয়ে যেতে এসেছি। মানে বুঝলাম না। দেখুন, আপনার মেয়ে আপনাদেরকে দেখতে চেয়েছে, তাই নিয়ে যেতে এসেছি। না হয় আসতাম না। বাবা, এটা কি ধরনের কথা বললে? আন্টি, যেটা সত্যি সেটাই বললাম। ত্রিধার কারণে শুধু এসেছি। আমার পরিটা খুব কষ্ট পাচ্ছে আপনাদেরকে দেখার জন্য, আর আমার পরির কষ্ট আমি দেখতে পারবো না, তাই আপনাদের নিয়ে যেতে এসেছি। তবে এটা ভাববেন না
যে আপনাদের প্রতি আমার ভালোবাসা কাজ করছে। আমার পরীকে আপনারা আমার কাছ থেকে দূরে সরিয়ে দিতে চেয়েছেন। এগুলো এখনো ভুলিনি আমি। থাক, আর বেশি কথা বলবো না। আপনারা রেডি হয়ে নিন, আপনাদেরকে নিয়ে যাব আমি। আর আঙ্কেল, আপনার মাথা থেকে সমস্ত উল্টোপাল্টা চিন্তা সরিয়ে ফেলুন। সেখানে যাওয়ার পর যদি কোনো ফন্দি আটেন যে আমার পরীটাকে আমার থেকে আলাদা করবেন, তাহলে কিন্তু ভুলে যাব আপনি ত্রিধার বাবা। সোজা মেরে মাটির নিচে চাপা দিয়ে দিব। ত্রিধা শুধু আমার। ওর আর আমার মাঝখানে যে আসবে তার কপালে কি লিখা আছে সেটা উপর ওয়ালাই জানেন। এবার রেডি হয়ে পড়ুন। উনারা রেডি হয়ে নিল। উনাদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় গিয়ে উনাদের নামিয়ে দিয়ে বাকি কাজ সারতে চলে গেলাম। ছোট ভাই তানভীরকে ফোন করে বললাম যে ছেলে পেলে কয়েকটা রেডি করে রাখো, আর 2টা হকি স্টিক রেডি করতে। অন্যদিকে একজনকে তিশানের খোঁজে লাগিয়ে দিয়েছি। ছেলে পেলে সবাই ওয়েট করছি খবর আসার জন্য। তারপর ছাগলটাকে ধরে একদম ছিলে ফেলব। ভাই, মালটাকে কি মেরে ফেলব সোজা? না তানভীর, ওকে একদম মারা যাবে না। ওকে কি করব সেটা আমার উপরে ছেড়ে দে। তোরা শুধু আমার সাথেই থাকবি। তবে শুধু এটুকু মাথায় রাখো, বেটার লাইফ আমি খেয়ে দিব। একটু পর খবরই ফোন দিয়ে বলল তিশান নাকি বাড়িতেই আছে। ছেলে পেলে নিয়ে ওর বাড়িতে চলে গেলাম। ওর বাড়িতে গিয়ে দেখি ওর মা বাবা সবাই আছে। না, উনাদের সামনে তিশানের কিছু করা যাবে না, তাই উনাদের ধরে নিয়ে গিয়ে একটা রুমে বন্দি করে ফেললাম। তারপর তিশানের রুমে ঢুকে ওকে দড়ি দিয়ে শক্ত করে চেয়ারের সাথে বেঁধে ফেললাম। কুত্তা, এবার পালাবি কই? তানভীরের হাত থেকে হকি স্টিক টানিয়ে সজোরে একটা বাড়ি মারলাম পায়ের উপরে। সাথে সাথেই ষাঁড়ের মতন চেঁচিয়ে উড়ল। চেঁচা, কত চেঁচাবি চেঁচা, কিন্তু তোর মুক্তি নাই। তিশানের চিৎকার শুনে পাশের রুম থেকে ওর মা বাবা বারবার মিনতি করছে যেন ওকে ছেড়ে দেই। কিন্তু কে ছাড়বে এই কুত্তাকে? আমার কলিজার গায়ে হাত দেয়। ওর হাত তো আমি শেষ করে ফেলব, কিন্তু ওর মা বাবার মিনতি দেখে খারাপ লাগছে। তাই তিশানের মুখের মধ্যে টিস্যু গুজে দিলাম, যাতে করে চিৎকার করতে না পারে। একে একে হকি স্টিকটা দিয়ে মেরে ওর হাত পায়ের জয়েন্ট থেকে খুলে ফেলেছি। অঝরে কান্না করছে। ইচ্ছে করছে ওকে মেরে ফেলি, কিন্তু না, মারলে ওর মা বাবার বদ্দোয়া পড়বে। তাই পঙ্গু করে ছেড়ে দিয়েছি। হাত পা চারোটা খেয়ে দিয়েছি। যা, এবার যতদিন বাঁচবি কারোর ক্ষতি করার চেষ্টা আর করবি না। তারপর ওকে ছেড়ে দিয়ে বাসায় চলে আসলাম। আসার আগে ওর বাবা মায়ের রুমের দরজাও খুলে দিয়েছি, আর মাফও চেয়ে নিয়েছি। শরীরের রক্ত এখনো খলখল করছে। বাসায় ঢুকতেই দেখি ত্রিধার বাবা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হয় কিছু একটা বলতে চায়, কিন্তু আমি পাত্তা না দিয়ে উপরে চলে গেলাম। কারণ আমার ময়না পাখিটার কি অবস্থা সেটা দেখতে হবে। অনেকটা সময় ধরে দেখি না। রুমে গিয়ে দেখি ত্রিধা বসে আছে। আমাকে দেখেই প্রাণ খুলে একটা হাসি দিয়ে বিছানার পাশে একটু জায়গা ছেড়ে দিল, যাতে করে আমি গিয়ে সেখানে বসি। আমার ময়না পাখিটা এমন কেমন আছে? বলতে বলতে ওর কাছে গিয়ে বসলাম। খুব ভালো। ওমা, কি হলো? হঠাৎ এত ভালো কেন? কাছে আসেন আরো। তারপর বলছি। আরো কাছে গিয়ে বসলাম। হ্যাঁ, এবার বলো। উনার কানের কাছে মুখ নিয়ে গিয়ে, আপনি না খুব ভালো। কেন কেন? হঠাৎ কি এমন হলো যে এত ভালো হয়ে গেলাম? কারণ আপনি আমার আবদার পূরণ করেছেন।
আব্বু আম্মুকে এনে দিয়েছেন। ও এই কথা। যাক, তোমার খুশিতেই আমি খুশি। কিন্তু একটা জিনিস, সবাইকেই আমি খুশি করি, কিন্তু আমায় কেউ খুশি করে না। আচ্ছা, আমায় বলেন কি চাই আপনার? আমি আপনাকে খুশি করব। আমার তো অনেক কিছুই চাই, তবে আপাতত পাপ্পি দিলেই খুশি হয়ে যাব। লুইচ্চা বেটা, খাটাস লোক, সুযোগ দিয়েছি বলে লুটে নিচ্ছে। এই না, না, একদম না। আমি পাপ্পি টাপ্পি দিব না। ভাগেন। কলিজা, এখন এটা বললে তো হয় না। কথা দিয়েছ, সেটা তো পালন করতে হবে। না, না, আমি মানি না এসব। ধ্যাত যাও, তোমার মানতে হবে না। আমি তোমার হয়ে কথা রাখছি বলে ত্রিধার ঠোঁট জোড়া নিজের দখলে করে নিলাম। ইচ্ছে মতো পাপ্পি দিয়েছি বউটাকে। হঠাৎ এই ত্রিধার আম্মু রুমে চলে আসে। সাথে সাথে ত্রিধাকে ছেড়ে দিয়ে সরে গেলাম। তাও দেখে নিয়েছে উনি। কি যে করব ভেবে পাচ্ছি না। শরমে নজর অন্যদিকে ঘুরিয়ে রেখেছি। আকাশ বাবা, তোমার সাথে একটু কথা ছিল? জি আন্টি, বলেন। বাবা, এখন তো আম্মু বলে ডাকো। একমাত্র মেয়ের জামাই। তোমার মুখে যদি আন্টি ডাক শুনি, তাহলে এর থেকে কষ্টের আর কিছু নেই। আচ্ছা আম্মু, বলেন। বাবা, আসলে কিভাবে যে বলবো ভেবে পাচ্ছি না। আসলে ত্রিধার বাবা তোমার সাথে আলাদা করে একটু কথা বলতে চায়। উনি উনার কাজে শর্মিন্দা, তাই তোমার সামনে আসার সাহস করতে পারছে না। উনার হয়ে আমিই এসেছি। প্লিজ তুমি একটু উনার সাথে কথা বলো। আচ্ছা, আমি কথা বলছি। ত্রিধাকে রুমে রেখে উনার সাথে নিচে চলে গেলাম। ত্রিধার আব্বু চোখ মুখ কালো করে নিচে সোফায় বসে আছেন। আপনি নাকি আমার সাথে কি কথা বলতে চান? হ্যাঁ বাবা। আকাশ, তুমি আমায় মাফ করে দাও। আমি জানতাম না তিশান এত খারাপ ছেলে। ত্রিধা আজ আমায় সবটা বলেছে, যে আমার মেয়ের ক্ষতি করতে চেয়েছে সে। ত্রিধার কথা শোনার পর উপলব্ধি করতে পারলাম যে তুমিই তার জন্য পারফেক্ট মানুষ। প্লিজ বাবা, তুমি আমাদেরকে মাফ করে দাও, আর আমার মেয়েকে নিয়ে সুখের সংসার করো। প্লিজ আঙ্কেল, আপনি এভাবে করে বলবেন না। দেখুন, আসলে সেদিন আমারও মাথা ঠিক ছিল না, তাই হুটহাট করে ওকে তুলে নিয়ে এসেছি। জানি এসব কিছু কোনো বাবা মা এই মেনে নেবে না, কিন্তু কি করব, আমি অপারগ হয়ে এসব করেছি। বাবা, তুমি একদম ঠিক কাজেই করেছ। সেদিন তোমার বিরুদ্ধে খারাপ ধারণা আসলেও আজ তা পাল্টে গিয়েছে। প্লিজ তুমি আর আমাদের উপরে রাগ করে থেকো না। দেখুন, রাগ করিনি, তবে আপনাদের সাথে মিশতে আমার সময় লাগবে, কারণ আপনারা আমার পরীকে আমার কাছ থেকে দূরে সরাতে চেয়েছেন, তাই রেগে থাকা স্বাভাবিক। তাছাড়া শুধু আপনি না, দুনিয়ায় যত ক্ষমতাবান ব্যক্তিই হোক না কেন, আমার ত্রিধার দিকে নজর দিল, তার অবস্থা আমি তিশানের মতো করে ফেলব, যেমনটা আজ তিশানের সাথে করেছি। হাত পা চারোটা গুটিয়ে দিয়েছি ওর। যতদিন বেঁচে থাকবে চেয়ারের সাহায্য নিয়ে চলতে হবে। সো আপনারাও এমন কোনো চিন্তা মাথায় আনবেন না, আর আমাকে একটু সময় দিন। ত্রিধার মতন ঠিকই আপনাদেরকে আপন করে নিব। এখন গেলাম আমি। উপরে আমার পরীটা একা। আকাশের কথা শুনে ত্রিধার আব্বু আম্মু চোখ বড় বড় করে ফেলেছে। এই যে ত্রিধার আব্বু, বলেছিলাম না যে ছেলেটা আমার মেয়েটাকে খুব ভালোবাসে? প্রমাণ পেলে তো? হ্যাঁ। রুমে এসে দেখি পরীটা খাটের উপরে বসে আছে। আমাকে দেখতে পেয়ে দুনিয়া জয় করানো একটা হাসি দিল। কি ব্যাপার? আজ দেখছি আমার ময়না পাখিটা খুব খুশি। খুশি হব না? আব্বু আম্মুকে যে অনেকদিন পর দেখেছি। আচ্ছা, এখন সে কথা বাদ।
এখন এটা বলেন যে আপনার কি শরম লজ্জা বলতে কিছু নেই? কেন কেন? শরম লজ্জা কেন থাকবে না? তাহলে যখন ইচ্ছে হয় তখনই এসে পাপ্পি দেন। আজ যে আম্মু সেটা দেখে নিয়েছে, সে ব্যাপারে কি আপনার কোনো আইডিয়া আছে? ধুর, এত কিছু দেখার সময় আছে নাকি? আমার বউ, তার সাথে যা ইচ্ছে হয় আমি করব, তাতে শরম লজ্জার কি আছে? আপনি আসলেই একটা খাটাস। হা, খাটাস হলে ভালো। আচ্ছা, এখন এসব কথা বাদ দাও। খাবারের সময় হয়ে এসেছে, খাবার খেতে যেতে হবে, চলো। আচ্ছা চলেন। বিছানা থেকে নামতে যাব এমন সময় এনা কোনো দাঁটা ষাঁড়ের মতন চেঁচিয়ে ওঠে, এই এক পাও মাটিতে দিবি না। তাহলে আমি যাব কি করে? আমি কি করতে আছি তাহলে? খবরদার, নেক্সট টাইম যেন মনে থাকে। তারপর পরীটাকে কোলে তুলে নিয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি সবাই আমাদের দিকে কেমন করে যেন চেয়ে আছে। কিরে আকাশ, তোর লজ্জা শরম বলতে কি কিছু নাই? লজ্জা শরম কি বিক্রি করে খেয়ে ফেলছিস নাকি রে? এতগুলো মানুষের সামনে ওকে কোলে করে নিয়ে এসেছিস। আম্মু দেখো, মেজাজ একদম খারাপ করবে না। আমার বউটার শরীর ভালো না, সেটা তোমরা সবাই জানো, তাই ওকে কোলে করে নিয়ে এসেছি। তোমরা সব জানার পরেও লজ্জা দিচ্ছ যে আমাকে? দেখো, এখন কিন্তু কিস করে বসবো ওকে সবার সামনে, পরে নিজেরাই লজ্জায় চোখে হাত দিবে। ওরে আল্লাহ, থামো বাপ, তুই থামো। আমার ভুল হয়ে গেছে, আর কোনো দিন তোকে ওসব বলবো না। এবার খেতে আয়। ত্রিধাকে নিয়ে খাবার টেবিলে বসলাম। মেয়েটা লজ্জায় একদম মুখ গুজে রেখেছে বুকের মধ্যে। খাটাসটার কি লজ্জা শরম বলতে কিছুই নেই। এমন পাগল কি করে যে উপর ওয়ালা আমার কপালে জুটিয়ে দিল, সেটা তিনিই ভালো জানেন। ত্রিধাকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে নিলাম। ত্রিধার আব্বু আম্মু চলে যেতে চাইল খাওয়া দাওয়ার পর, কিন্তু ত্রিধা বলছে আরও কিছুদিন থেকে যেতে, তাই জোর করে রেখে দিলাম উনাদেরকে। আমার বউ বলেছে বলে কথা। তারপর ত্রিধাকে নিয়ে উপরে চলে আসলাম। ওষুধ খাইয়ে দিলাম ওকে। পরে দুজনেই খাটে শুয়ে আছি। হাত পা প্রচণ্ড রকমের ব্যথা করছে তিশানকে মেরে। ক্লান্তিতে ঘুম চলে এসেছে। এমন সময় দেখি ত্রিধ নিজ থেকেই আমাকে জড়িয়ে ধরেছে। চোখ খুলে ত্রিধার দিকে থ হয়ে তাকিয়ে আছি। এটা কি আসলেই ত্রিধা? না ওর রূপ ধারণ করে অন্য কেউ শুয়ে আছে আমার পাশে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এনা কোনো ডাটা চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে। লজ্জায় তাকাতে পারছি না উনার দিকে, তাই মুখ গুজে দিলাম উনার বুকের মধ্যে। উনিও আর কথা বলল না, চুপচাপ আমায় জড়িয়ে ধরে কপালে একটা চুমু এঁকে দিল। তারপর ঘুমিয়ে পড়ল। আমি ভেবেই পাচ্ছি না যে আমি কেমন আচরণ করছি। গতকাল রাতেও যেই মানুষটাকে ঘৃণা করতাম, আজ সেই মানুষটাকে নিজ থেকেই জড়িয়ে ধরছি। ভাবতেই কেমন যেন ঘাসি উড়ে উঠছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি তা নিজেও জানি না। বিকালবেলায় ঘুম থেকে উঠে দেখি উনি আমার পাশে নাই। এটা দেখে চোখ মুখ কেমন যেন অন্ধকার হয়ে গিয়েছে। মুখ না ধুয়ে চুপচাপ সেভাবেই উঠে বসে আছি খাটের মধ্যে। এমন সময় মিলি রুমে আসলো। ভাবি নিচে নাস্তা খেতে যেতে বলেছে। হ্যাঁ যাব, কিন্তু তোমার ভাই কোথায়? ভাই তো বের হয়েছে। কুত্তাটা আমায় রেখে কেন বের হয়েছে? আজকে খাটাসটাকে আমি শেষ করব। মিলি আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ভাবি এসব কি ছিল? কোনো সব? এই যে মাত্র ভাইয়াকে নিয়ে রেপ গান শোনালে। মুখে হাত দিয়ে ফেললাম সাথে সাথে। আসলে হয়েছে কি,
মুখ ফসকে বেরিয়ে গেছে। হাসিতে পেট ফেটে যাচ্ছে ভাবির মুখের এক্সপ্রেশন দেখে। থাক ভাবি, বুঝেছি। তুমি এবার চলো, নাস্তা খাবে? না, তোমার ভাইয়া আসুক, আমি পরে উনার সাথে খাব। তোমাদের নিয়ে আর পারা গেল না ভাবি। ওকে, ভাইয়া আসলেই খেও। রাত 9টা বাজে, এখনো খাটাসটা আসছে না। সেই করে খিদে পেয়েছে, রাগে পিত্তি ফেটে যাচ্ছে। খাটাসটা এত সময় বাহিরে কি করে? আজকে আসল খালি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা ওভার হয়ে গিয়েছে। আল্লাহ, আমার কলিজাটা কি করছে কে জানে। তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম। বাসায় এসে শুনি ত্রিধা নাকি কিছু খায়নি। এটা শুনে মেজাজ তো সেই খারাপ হয়ে গিয়েছে। থাপড়ে একদম গাল লাল করে ফেলবো আজকে ওর। কত বড় সাহস! বিকেলে সে নাস্তা খায়নি। রুমে এসে দেখি মন খারাপ করে বসে আছে। এই মেয়ে, তোর সমস্যা কি? তুই নাকি বিকেলে কোনো কিছু খাসনি? খাইনি। আগে এটা বল যে তুই আমায় ফেলে রেখে কোথায় গিয়েছিস? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ। এই, তুমি ঠিক আছো তো? আমার তো ভাবতেই অবাক লাগছে যে তুমি আমার সাথে তুই তুকারি করছো। আমি শিওর যে তুমি আমার ত্রিধা না। করেছি। তোর কোনো সমস্যা? আর উল্টোপাল্টা কথা বলা বন্ধ কর। তোকে যেটা জিজ্ঞেস করেছি সেটা বল আগে। তুই কোথায় ছিলি এত রাত পর্যন্ত? না, কোনো সমস্যা না। আসলে একটা কাজ ছিল, সেটা সারতে গিয়েছিলাম। কিন্তু এখন এটা বলো যে তুমি খাওনি কেন? একদম বেশ করেছি, খাইনি। আর খাবো না আমি। তুই আমায় একা রেখে চলে গেছিস, তার উপরে খাইয়ে দেসনি। তো আমি খাবো কি করতে? এই ওয়েট, হঠাৎ তুমি আমার হাতে খাওয়ার জন্য বসেছিলে। আমি তো ভাবতেও পারছি না। যেই মেয়ে আমাকে সহ্য করতে পারে না, সে আজ কেমন যেন অপরিচিতর মতো আচরণ করছে। দেখ, মেজাজ খারাপ আছে। আর রাগাবি না বলে দিলাম। আমার খুব খিদে পেয়েছে। যা গিয়ে খাবার নিয়ে আয়। যথা আজ্ঞা মহারানী। নিচে চলে আসলাম ত্রিধার জন্য খাবার নিতে। ভিতরটা খুশিতে ফেটে যাচ্ছে। যাক, আমার পরীরটা আমাকে হয়তো মেনে নিয়েছে। সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম অফিসে যাওয়ার জন্য। পরীটার শরীর ভালো না। চেয়েছিলাম অফিসে যাব না, কিন্তু যেতে হবে। কানোর আজ একটা জরুরি মিটিং আছে। ভাবছি ত্রিধাকে আমার সাথে অফিসে নিয়ে যাব, কারণ বাসায় সে সেফ না। ওর মা বাবাকে আমি এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারিনি। ত্রিধাকে বললাম আমার সাথে অফিসে যাবে কিনা। সে তো এক পায়ে রাজি হয়ে গেল। ওকে নিয়ে অফিসে চলে আসলাম। অফিসে আসার পর ত্রিধাকে কেবিনে বসিয়ে দিয়ে মিটিং করতে চলে গেলাম। কেবিনে ওর সাথে সাইমাকে রেখে এসেছি। সাইমা আমার অফিসের কর্মচারী। প্লাজা কোম্পানি আজা আমাদের সাথে ডিল করবে। ওদের সাথে ডিল করতে পারলে আমরাও খুব উপকৃত হব। মিটিং শুরুর আগে ফোন একপাশে রেখে মিটিংয়ে বসেছি। অন্যদিকে ত্রিধার ভালো লাগছে না এভাবে কেবিনে বসে থাকতে। আর কত সময় এভাবে বসে থাকবে? 2 ঘন্টা হল। মিটিং যে শুরু হয়েছে শেষ হওয়ার নাম এই নিচ্ছে না। নাহার বসে থাকা যাবে না। এই যে, আপনি থাকেন। আমি আপনার স্যারের কাছে গেলাম। ম্যাম, প্লিজ যাবেন না, জরুরি মিটিং চলছে। স্যার পরে আমার সাথে রাগারাগি করবে যে আপনাকে কেন যেতে দিয়েছি। এই মেয়ে চুপ। কোনো মিটিং ফিটিং বুঝি না আমি। আমার ভালো লাগছে না। আমি আমার বরের কাছে যাব।
বলে কেবিন থেকে বের হয়ে মিটিং রুমে চলে গেলাম। ত্রিধা এভাবে হুটু করে মিটিং রুমে প্রবেশ করায় সবাই মিটিং রেখে তার দিকে তাকিয়ে আছে। ত্রিধা কোনো দিকে ভ্রুক্ষেপ না করে সোজা গিয়ে আকাশের কোলের মধ্যে গুটিসুটি মেরে বসে পড়ে। এই ত্রিধা, কি করছো কি তুমি? দেখছো না জরুরি মিটিং চলছে? আমার একা একা ভালো লাগছিল না, তাই চলে এসেছি। আরে আমার পরিটার কেন ভালো লাগছে না শুনি? জানি না আমি। এক্সকিউজ মি এভরিবডি। তারপর ত্রিধানে নিয়ে কেবিনে চলে আসলাম। আকাশের ও দুশ্চিন্তা হচ্ছিল ত্রিধাকে নিয়ে, কিন্তু মিটিংটাও তো সারতে হবে। তাই সে ত্রিধাকে বুঝিয়ে শুনিয়ে আবার মিটিং রুমে চলে যায়। ত্রিধা মন খারাপ করে কেবিনে বসে আছে। আকাশ মিটিং শেষ করে সবার সাথে হ্যান্ডশেক করে। প্লাজা কোম্পানির মালিকের ছেলে এসেছে ডিল করতে। নাম রাফসান। মিস্টার আকাশ, মিটিং রুমে হুট করে একজন লেডি এসে পড়েছিল। সে কে হন আপনার? আমার ওয়াইফ। তো আমাদের সাথে পরিচয় করিয়ে দেবেন না? হ্যাঁ অবশ্যই। ত্রিধার সাথে রাফসানের পরিচয় করিয়ে দিলাম। আকাশ তো ভালো মনে পরিচয় করিয়ে দিয়েছে, কিন্তু তার ধারণাও নাই যে ত্রিধার উপরে শকুনের নজর পড়ে গেছে। রাফসান ত্রিধার দিকে কেমন যেন কুনজরে তাকিয়ে আছে, সেটা ত্রিধা লক্ষ্য করেছে, কিন্তু আকাশে চোখে সেটা পড়েনি। এমন সময় ম্যানেজার এসে আকাশকে বলে, স্যার এদিকের কাজটা যদি একটু দেখে যেতেন। আচ্ছা মিস্টার রাফসান, আপনারা কথা বলুন, আমি একটু আসছি। ওকে। আকাশ চলে গেলে, এই যে মিস কিউটি, আপনি তো দেখতে বেশ মাশাল্লাহ। আপনাকে আমার খুব ভালো লেগেছে। আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। হাত এগিয়ে দিয়ে, সরি, আমি করতে চাই না। আমার আর কোনো বন্ধু দরকার নেই। আমার হাজবেন্ড এই আমার জন্য সব। বাহ, বেশ সতর্ক দেখছি। নিজেকে একজনের মাঝেই সীমাবদ্ধ রেখেছেন। কিন্তু আপনাকে যে আমার ভালো লাগেছে, আর আমি যে না শব্দটা শুনতে একদম অপছন্দ করি। আপনাকে যে আমার সাথে ফ্রেন্ডশিপ করতেই হবে। আরে আজীব কিছিমের মানুষ তো আপনি। বলেছি না আমি ফ্রেন্ডশিপ করব না। আজীব আমি না আপনি। আর আপনি না চাইলেও করতে হবে। সেটা দরকার হয় জোর করেই করব। বলে ত্রিধার হাত ধরে ফেলে। এমন সময় আকাশ এসে দেখে রাফসান ত্রিধার হাত ধরে রেখেছে। এটা দেখে তো মাথায় রক্ত উঠে যায় তার। সোজা এসে রাফসানের ঘাড়ের মধ্যে চেপে ধরে। মিস্টার রাফসান, ওর হাতটা ছেড়ে দিন। ত্রিধা তো ভয়ে থরথর করে কাঁপতেছে। আল্লাহ না জানি উনি কিভাবে নিবেন জিনিসটাকে। কপালে হয়তো শনি ঘুরে আসতেছে। আমার সাথে ফ্রেন্ডশিপ করতে হবে বলেই জোর করে ত্রিধার হাত ধরে ফেলে। এমন সময় আকাশ এসে দেখে রাফসান ত্রিধার হাত ধরে রেখেছে। এটা দেখে তো মাথায় রক্ত উঠে যায়। সোজা এসে রাফসানের ঘাড়ের মধ্যে চেপে ধরলাম। মিস্টার রাফসান, ওর হাতটা ছেড়ে দিন। ত্রিধা তো ভয়ে থরথর করে কাঁপতেছে। আল্লাহ না জানে উনি কিভাবে নিবেন জিনিসটাকে। কপালও হয়তো শনি ঘুরে আসতেছে। হাউ ডেয়ার ও! আপনার কি করে সাহস হয় আমার গায়ে হাত দেওয়ার? মাত্র তো গায়ে হাত দিয়েছি, বেশি কিছু করিনি। ভালোই ভালোই ওর হাতটা ছেড়ে দিন, না হয় দুটো হাতেই আপনার গায়ে তুলে দিব। রাফসান ত্রিধার হাত ছেড়ে দেয়। কাজটা কিন্তু ভালো করলেন না মিস্টার আকাশ। সেটা আমি আপনাকে বলা উচিত। আপনার বাবার সাথে ডিল করার কথা হয়েছে। আর নিতান্তই উনি একজন ভালো মানুষ। না হয় আপনি আজ হয়তো বাসায় যেতে পারতেন না। এই ত্রিধা চলো।
ত্রিধাকে নিয়ে বাসায় চলে আসে। অন্যদিকে রাফসান তো সেই ক্ষেপে আছে। মিস্টার আকাশ, তোর কত বড় সাহস যে তুই আমার গায়ে হাত দিস? এটার জন্য তোকে পস্তাতে হবে। আর বিশেষ করে মিসেস ত্রিধাকে আমার ভালো লেগে গেছে। ওকে আগে নিজের করে নিব, পরে তোর পাতটা কাটব। ত্রিধা, যাও গিয়ে ওয়াশরুমে ঢুকো। আমি কাপড় পাল্টে আসছি। মানে কি? আমি ওয়াশরুমে যাব, আপনি আসছেন? বেশি কথা বলবি না, সোজা যেটা বলেছি সেটা কর, না হয় গালের দাঁত একটাও জায়গা মতো খুঁজে পাবি না। ভয় তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকে গেলাম। আল্লাহ, মানুষটা এত রেগে আছে কেন? একটু পর তিনিও ওয়াশরুমে আসলেন। দেখি, হাতগুলো সোজা কর। হাতগুলো সোজা করে দিলাম। সাবান নিয়ে ত্রিধার হাতের মধ্যে মেখে ভালো করে ধুয়ে দিলাম। শকুনের বাচ্চাটা তোর হাত ধরেছে। আমার ঘৃণার শরীর ফেটে যাচ্ছে, তাই তোর হাত ধুয়ে দিয়েছি। যা, এখন গিয়ে সোজা বিছানার উপরে উঠবি। আমি আসছি। তারপর নিজেও হাত মুখ ধুয়ে রুমে চলে গেলাম। গিয়ে দেখি ত্রিধা চুপচাপ বসে আছে খাটের উপরে। কোনো কথা ছাড়াই ওর উপরে ঝাঁপিয়ে পড়লাম। আল্লাহ, কি করছেন এই দিন দুপুরে? মুখ চলে আসছে মনে হয়। না, সেদিনের মায়ের কথা ভুলে গেছিস? না না, কিছুই ভুলিনি। আপনার যেমন ইচ্ছে হয় করুন আমার সাথে। নিজের মতন করে মেয়েটাকে কাছে টেনেছি। অবাক করা বিষয় হচ্ছে, মেয়েটার সাথে এক ফোঁটা কথাও বলিনি। মেয়েটাও চুপচাপ ছিল। ওকে ছেড়ে দিয়ে উঠে পড়লাম। এই যে, এবার কি রাগ কেমেছে? প্লিজ আর রাগ করে থাকিয়েন না। বিশ্বাস করেন, আমার হাত সে জোর করে চেপে ধরেছে। চোখের কোনো বেয়ে পানি বের হচ্ছে। কোনো কষ্ট পেয়ে কান্না করছি না, রাগের চোটে কান্নাটা আসছে। আমার জিনিসে অন্যজন হাত দিবে কেন? কোনো সাহসে আমার পরীর দিকে ওই জানোয়ারের বাচ্চা নজর দিয়েছে। রাগে রুম ছেড়ে ছাদে চলে আসলাম। পিছনে পিছনে ত্রিধাও ছাদে উঠে আসল। এক কোনো দাঁড়িয়ে চোখের জল ঝরাচ্ছি। এমন সময় ত্রিধা এসে পিছন থেকে আমায় ঝাপটে জড়িয়ে ধরল আর কান্না করে দিল। প্লিজ আর রাগ করে থাকিয়েন না। আপনাকে দেখে আমারও খুব কান্না পাচ্ছে। আমি আর কোনো দিন কোনো পুরুষের সাথে কথা বলবো না। সব দোষ আমার। আমার কারণেই এমনটা হয়েছে। ত্রিধাকে পিছন থেকে ছাড়িয়ে সামনে নিয়ে আনলাম। এই পাগলি মেয়ে, কি বলছো এসব উল্টোপাল্টা? তোমার দোষ মানে? ভুলটা আমার এই ছিল যে আমি তোমায় ওর সাথে কথা বলতে রেখে গেছি। আচ্ছা, বাদ দাও এখন ওসব কথা। নিচে চলো, খাবার খাবো। হ্যাঁ চলো। দুজনে মিলে খাবার খেয়ে নিল। খাবার খেয়ে রুমে এসে বসে আছে আকাশ। ত্রিধাও একটু পর রুমে আসে। রুমে আসা মাত্রই বালিশের পাশে রাখা ফোনটা বেজে উঠল। ত্রিধা, তোমার ফোন বাজছে। হ্যাঁ, কই দেখি। ফোনটা হাতে নিয়ে দেখি অপরিচিত নাম্বার। তাও রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? আরে, মাই ফ্রেন্ড, ভুলে গেলে আমায় এত তাড়াতাড়ি? কণ্ঠ শুনে আর বুঝতে বাকি নাই যে লোকটা কে। দেখুন, আপনাকে একবার বলেছি যে আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করব না। তাও কেন আমাকে বিরক্ত করছেন বারবার? দেখো, সোজা সাপটা বলি, আমার তোমাকে ভালো লেগেছে। আমি তোমাকে বিয়ে করতে চাই। কি বললি তুই? তুই কি আসলেই মানুষ না পশুর বাচ্চা? তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই? না, নাই। আমি শুধু এটুকু জানি যে আমার তোমাকে চাই। হ্যাঁ, স্বপ্ন দেখে বসে থাক। তোর মতন লম্পটকে বিয়ে করতে আমি বসে আছি।
তোকে সামনে পাইলে জুতা পেটা করব আমি, খবিশের বাচ্চা, বলে ফোন রেখে দেয়। ফোন রেখে পাশে ফিরে দেখে আকাশ তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। বাপরে বাপ, আমার বউকে তো রাগলে সেই লাগে। দেখুন মাথা খারাপ আছে, আরও খারাপ করবেন না। ওই হারামজাদাকে একবার সামনে পাই, ওর গুষ্ঠির সহ ধুয়ে ফেলব। এত সময় মন খারাপ ছিল, কিন্তু ত্রিধার রিয়াকশন দেখে সব রাগ উধাও হয়ে গেছে। যাক, আমার বউটা তাহলে আমার প্রেমে পড়ে গেছে। এই কুল ম্যান কুল, এবার রাগটা থামাও। তোমার এমনিতেও শরীর খারাপ, তার উপরে রাগারাগি করা ঠিক হবে না। রাগে শরীর ফেটে যাচ্ছে, কি করব ভেবে পাচ্ছি না। তাই সোজা গিয়ে উনাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলাম, তারপর জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। এই যে বউরানী, আপনি দেখি দিন দিন রোমান্টিক হয়ে যাচ্ছেন। হা, হয়েছি তো, কোনো সমস্যা? বাপরে, এ তো দেখি আমার উপরেও রেগে যাচ্ছে। আর কথা না বাড়িয়ে চুপচাপ ঘুমিয়ে গেলাম। বিকালে ঘুম থেকে উঠে বাসাতেই ছিলাম, কোথাও বের হইনি। এভাবেই দিন কেটে গেল। পরেরই দিন সকালবেলায় ত্রিধাকে কলেজে দিয়ে আসলাম। গার্ডদেরকে ওর সাথেই থাকার জন্য বললাম। তারপর চলে আসতে ধরব, তখনই বিপদ বাঁধল। একটা মেয়ে পিছন থেকে ডাক দিল, এই যে শুনেন। হা বলেন। আপনি না খুব কিউট। হা, সেটা আমি জানি। আচ্ছা, আপনি থাকেন, আমার অফিসে যেতে হবে। আরে এত তাড়াহুড়ো করছেন কেন? আমার কথা শেষ হয়নি তো, তাড়াতাড়ি শেষ করেন, আমার লেট হচ্ছে। দেখুন, এত ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারবো না। আপনাকে সেদিন প্রথম দেখাতেই আমার মনে ধরে গেছে। আপনাকে ভালোবেসে ফেলেছি। এই যে, আপনার মাথা ঠিক আছে তো? আপনি কি জানেন না যে আমি বিবাহিত? হ্যাঁ জানি, সব জানি। আর আমার মাথাও ঠিক আছে, কিন্তু আমি তো আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনার সাথে প্রেম করতে চাই। আর আপনি বিয়ে করেছেন নাকি করেছেন সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আপনি শুধু রাজি হয়ে যান। আসলেই আপনি পাগল হয়ে গেছেন। চললাম আমি। তারপর সেখান থেকে চলে আসলাম। অফিসে এসে কাজ করছি, তখনই গার্ড ফোন দিল। স্যার, আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি কলেজে আসেন, ম্যামকে কোনো মতেই থামানো যাচ্ছে না। যেই উনার সামনে যাচ্ছে তাকেই মারতে ধরছে। কোনো মেয়ে নাকি আপনাকে প্রপোজ করেছে, সেটা তিনি কিভাবে জেনে গেছেন। পরে সেই মেয়েকে মেরে অবস্থা খারাপ করে দিয়েছে। ভয় কেউ উনার সামনে যেতে পারছি না। আল্লাহ, বলো কি! আমি এখনই আসছি। গাড়ি টান দিয়ে সোজা কলেজে চলে গেলাম। কলেজে পৌঁছে গার্ডদেরকে জিজ্ঞেস করলাম যে ত্রিধা কোথায়। ওই যে স্যারের রুমটাতে বসে আছেন। গিয়ে দেখি কান্না করতে করতে নাক মুখ ফুলিয়ে ফেলেছে। এই ত্রিধা, কি হয়েছে তোমার? আকাশ, দেখো তো কি হয়েছে ওর। আমরা ওকে কোনো মতেই থামাতে পারছি না। প্রিন্সিপাল স্যার, এই কুত্তা, একদম কথা বলবি না আমার সাথে। আরে আল্লাহ, কি হয়েছে সেটা তো বলো। তুই জানিস না তাই না, তোকে কেউ প্রপোজ করে নাই আমাকে দিয়ে যাওয়ার সময়? আরে পাগলি মেয়ে, এটা নিয়ে তুমি এত রেগে আছো? সেই মেয়ে আস্ত একটা পাগল, তাই প্রপোজ করেছে, কিন্তু আমি তো তাকে সাড়া দেইনি। এটা নিয়ে এত রাগারাগি করার কি আছে? কি বললি তুই? রাগারাগি করার কি আছে মানি? তার মানে তুই সেই মেয়ের পক্ষে? ওহহ আল্লাহ, আমাকে নিয়ে যাও তুমি। স্যার, ওকে আজকে ছুটি দিয়ে দেন।
বাসায় নিয়ে যাই ওকে। হ্যাঁ তাই করো। ত্রিধাকে নিয়ে বাসায় চলে এসেছি। সে তো কোনো মতেই আমার সাথে আসবে না, তাও জোর খাটিয়ে কোলে করে নিয়ে এসেছি। রাস্তায় আসার সময় কলিজা, তামা, বস্তা, দস্তা অনেক কিছু বলে ওর মাথা ঠান্ডা করেছি। আর কোনো দিন কোনো মেয়ের সাথে কথা বলবি তো তোকে খেয়েছি। আচ্ছা বলবো না। বাসায় পৌঁছে গেছি। বাসায় এসে কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিল। যাক এসেছিস, ভালো হয়েছে। প্লাজা কোম্পানির মালিক এসেছে বিয়ের কথা বলতে। মানে বুঝলাম না। পাশে তাকাতেই দেখি রাফসান বসে আছে। ওকে দেখে তো মাথা 100 বিগড়ে গেল। সাথে সাথে দেওয়ালে টাঙ্গিয়ে রাখা ফুলদানিটা দিয়ে রাফসানের মাথায় বাড়ি মারলাম। সেই সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল। জানোয়ারের বাচ্চা, আমার বউকে বিয়ে করতে আসিস? তোর কত বড় সাহস! পাশে তাকাতেই দেখি রাফসান বসে আছে। ওকে দেখে তো মাথা 100 বিগড়ে গেল। সাথে সাথে দেওয়ালে টাঙ্গিয়ে রাখা ফুলদানিটা দিয়ে ওর মাথায় বাড়ি মারলাম। সেই সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল। জানোয়ারের বাচ্চা, আমার বউকে বিয়ে করতে আসিস? তোর কত বড় সাহস! আম্মুর ডাকে ধ্যান ফিরে আসে। কিরে কি ভাবছিস? না আম্মু কিছু না। তখনই খেয়াল হয় এতটা সময় রাফসানকে নিয়ে উল্টোপাল্টা ভাবছিলাম। বাস্তবে আসলে ওর কিছুই করিনি আমি। সে আমার দিকে তাকিয়ে 32টা দাঁত বের করে একটা হাসি দিল। ত্রিধা তুমি উপরে যাও, আমি আসছি। যাক ভালো হয়েছে তুই এসেছিস। এই যে রফিক সাহবে, এ হচ্ছে আমার ছেলে আকাশ। আর আকাশ, উনি হচ্ছেন প্লাজা কোম্পানির মালিক রফিক সাহেব। আব্বুর পাশে গিয়ে চুপচাপ করে বসলাম। তখনই রফিক সাহেব বলে উঠলেন, আসলে আজ যেই জন্য এখানে এসেছি তা হচ্ছে আপনাদের মেয়ে মিলিকে আমার ছেলের বউ করে নিয়ে যেতে চাই। যাক মাথা থেকে টেনশন কমল একটু। কিন্তু মিলির জীবন যে নষ্ট হয়ে যাবে, না এটা হতে দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ রফিক সাহেব, আমরা খুব খুশি যে আমার মেয়েকে আপনারা ছেলের বউ করে নিয়ে যেতে চান। তাহলে তো হয়েই গেল। চলেন বিয়ের ডেট ফিক্সড করে ফেলি। দেখুন আঙ্কেল, এত তাড়াহুড়ো কিসের? আমাদেরকে একটু সময় দিন, আমরা ভেবে চিনতে জানাচ্ছি। আকাশ, চিন্তা ভাবনার কি আছে? বাবা, অনেক কিছুই আছে। হুটহাট করে সিদ্ধান্ত নেওয়া ঠিক না। আর মিলির মতামত এরও একটা বিষয় আছে। হ্যাঁ তুই ঠিক বলেছিস। আচ্ছা রফিক সাহেব, আমরা ভেবে চিনতে জানাচ্ছি। ওকে, তাহলে সেটাই করেন। আর ব্যবসায়িক যেটা লেনদেন আছে সেটা আরও পাকাপোক্ত হয়ে গেল। এবার আমরা চলি। আপনারা ভেবে চিনতে জানাবেন। জি। আকাশ, তোকে আমি ছাড়ব না। সব কিছু ঠিকঠাক চলছিল, তুই এসে সব শেষ করে দিলই। তোর বোনকে বিয়ে করে এ বাড়িতে আসব, তারপর ত্রিধাকে নিজের করব বলে ভেবেছিলাম। কিন্তু তোর জন্য সমস্তটা ভেস্তে যাচ্ছে। তোর জীবন আমি শেষ করে দিব। তারপর তিনারা চলে যায়। বাবা, তোমাদেরকে আমার কিছুই বলার নেই। আর তোমার উপরে কোনো কথা বলতেও চাই না। শুধু এটুকু শুনে রাখো যে মিলির সাথে রাফসানের বিয়ে হলে আমি এ বাড়ি ছেলে চলে যাব। তারপর উপরে চলে আসলাম, বাবাকে কিছু বলার সুযোগ না দিয়ে। মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে আমার। একদিকে আমার পরিটাকে নিয়ে প্যারায় আছি, তার উপরে আবার আরেক নতুন প্যারা। রুমে এসে দেখি ত্রিধা চুপচাপ বসে আছে। কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে গেলাম। তারপর ফ্রেশ হয়ে এসে, ত্রিধা তুমি থাকো, আমি অফিসে গেলাম। না তুমি যাবে না? যাব না মানি?
অফিস করবে কে? তাহলে আমিও তোমার সাথে যাব। না, তোমার যেতে হবে না। ঘরেই থাকো তুমি। আমি জানি তো তুমি ওই মেয়ের সাথে দেখা করতে যাবে। তাই তো আমাকে নিচ্ছ না। এই ত্রিধা, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কি সব বলছো উল্টাপাল্ট? উল্টাপাল্টা না। আমি জানি তুমি ওই মেয়ের সাথেই দেখা করতে যাবা। আর ওই মেয়ের সাথে দেখা না করলে অন্য মেয়ের সাথে দেখা করবা। একদম থাপ্পড় দিয়ে মাথার তার সব কয়টা নাড়িয়ে ফেলব। হা, এখন তো মারবাই। সত্যিটা যে বলেছি। না হয় আমায় নিয়ে যেতে প্রবলেম কোথায়? দেখো মাথা এমনিতেই খারাপ হয়ে আছে, তার উপরে আরও কেন খারাপ করছো? ওকে যাও, ঠিক আছে। আমি তো মাথা খারাপ করি। ওই মেয়ের কাছে যাও। আমার দরকার নেই। আমি রাফসানের কাছে যাব। এই কুত্তা, কি বললি তুই? তোর কত বড় সাহস! তুই ওর নাম মুখে নিয়েছিস। তোকে আজকে আমি বিছানার সাথে শক্ত করে চেপে ধরলাম ওকে। তোর কত বড় সাহস আমার সামনে ওর নাম নিস? তোকে একবার বলেছি যে তুই শুধু আমার, তারপরেও নাম মুখে নিলি তো। দেখ কি করি তোর সাথে। কিছুক্ষণ পর ত্রিধাকে ছেড়ে দিয়ে উঠে পড়লাম। মেয়েটা দেখি খিটখিট করে হাসছে। কিরে, হাসতেছিস কেন? তোমাকে রাগিয়ে দিয়ে আদর নিলাম। আমার না খুব হাসি পাচ্ছে তোমাকে দেখে। একটু রাগিয়ে দিয়েছি, আর তুমি আমার ইচ্ছে পূরণ করে দিল। এখন থেকে এভাবে রাগিয়ে দিব, আর তুমি আমায় ইচ্ছেমতো আদর করবে। হি হি, খুব ভালো টেকনিক। কি হ হ হ, তার মানে তুমি আদর পাওয়ার জন্য এমন করেছ? হা, লাজুক ভাব নিয়ে। বদমাশ মেয়ে, তোমাকে রাতে দেখে নেব। কত আদর সহ্য করতে পারো দেখব। ওকে, আমিও রেডি হয়ে থাকব। হি হি, ভাইরে তাড়াতাড়ি চলে যাওয়াই ভালো, না হয় এই মেয়ে আমার মাথা খারাপ করে ফেলবে। গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। আসার সময় আব্বু কথা বলতে ডেকেছিল। অফিসে কাজ আছে, ফিরে এসে কথা বলবো বলেছি। অবশ্য আমি জানি যে কি জন্য কথা বলতে চান উনি। অফিসে এসে কাজ শুরু করেছি। কাজ করতে করতে কখন যে দুপুর হয়ে গিয়েছে তা নিজেও বলতে পারবো না। দেওয়াল ঘড়িটায় তাকিয়ে দেখি ৩টা বাজে। আল্লাহ, ত্রিধা কি করছে কে জানে। না, একটা ফোন করে দেখি। পকেট থেকে ফোনটা বের করে দেখি ৫১টা মিস কল। এটা দেখে চোখটা কপালে উঠে গেল। সব ত্রিধা দিয়েছে। ফোনটা সাইলেন্ট থাকায় বলতেও পারি না যে কখন এতগুলো ফোন দিয়েছে। না হোকে একটা ফোন করে দেখি। তখনই আবার ফোন আসলো। রিসিভ করতেই, এই তোর সমস্যা কি রে? তুই এত সময় ফোন ধরছিলি না কেন? নিশ্চয় কোনো মেয়ের সাথে ডেট করছিস। আরে, কি সব উল্টাপাল্ট বলতেছ? আমি অফিসে কাজ করছি। তাহলে এতগুলো ফোন দিলাম, ধরলি না কেন? ফোন সাইলেন্ট ছিল, তাই দেখতে পাইনি। আমাকে ধাঁধা পড়ানো হচ্ছে। তুই কি মনে করেছিস আমি কিছু জানি না? সত্যি ত্রিধা, আমি অফিসে। আচ্ছা, তোমার বিশ্বাস না হলে ভিডিও কল দাও। ওকে, দাঁড়া দিচ্ছি। ভিডিও কলে কথা বললাম। এবার বিশ্বাস হলো তো? হা, হয়েছে। আচ্ছা, এখন এসব বাদ দাও। খেয়েছ তো? না, এখন খাবো। তুমি? তুই খাসনি, আমি খাবো কি করে ভাবলি সেটা? আরে বাবা, রাগছ কেন? যা, এখন গিয়ে খেয়ে নে। ফোন কাট বলে কেটে দিলাম। খবিশটা এখনো খাবার খায়নি। কত বড় সাহস ওর! আজকে আসুক খালি।
পরীরটার কি হলো হঠাৎ? হুটহাট রেগে যাচ্ছে। আবার তুই তুকারিও করছে। ধুর, গিয়ে খেয়ে নেই, বাকিটা বাসায় গিয়ে দেখা যাবে। খেতে বসলাম, এমন সময় আবার ফোনটা বেজে উঠল। রিসিভ করতেই, কিরে আকাশ, কি করছিস? কণ্ঠ শুনেই চিনে ফেললাম। এই তুই কোনো সাহসে ফোন করেছিস? ফোন করতে সাহস লাগে না। আর মূলত তোকে ফোনটা করেছি সাবধানতার জন্য। দেখ, ভালোই ভালোই বলছি, আমার কাজে বাধা দিস না। তোর বউয়ের পিছনে আর লাগব না, কিন্তু তোর বোনকে আমার কাছে বিয়ে দিয়ে দে। এতে অমত করিস না। তোর বোনকে আমার সেই লেগেছে। ফিগারটা পুরো তোর বউয়ের মতন। কামিনার বাচ্চা। কি বললি তুই? আরে চেঁচাস না, তোর চেঁচানিতে আমার কানের পোকাও মরবে না। তোর ভালো চাই, তাই বলেছি। না হয় তোর বউকেই সোজা নিজের বউ করে ছাড়ব। তোর পাল্লা ভারী হয়ে গেছে। তোর খায়সাত আমি চিরতরে মিটিয়ে দিব। খালি একটু ধৈর্য ধর, বলে ফোন কেটে দিলাম। খাওয়া আর পেটে দিয়ে ঢুকল না। সোজা বাসায় এসে বাবাকে সবটা জানালাম। এবার ভেবে দেখো কি করবে তোমরা। বাবা, আমি আর কি বলবো? এগুলা শোনার পর তো মুখ দিয়ে কথা বের হচ্ছে না। না হই ঘরে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, কিন্তু ওর বাবার সাথে যে একটা ব্যবসায়িক ডিল হয়েছে, সেটার কি হবে? সেটা আমার উপরে ছেড়ে দাও। তোমরা শুধু এটুকু বলবে তাদেরকে যে এখন মেয়ের বিয়ে দিবে না। পরে আপনাদেরকে জানাবো। ওকে। সেদিনের মতন আর অফিসে গেলাম না, তবে বাহিরে হালকা কিছু কাজ আছে, সেটার জন্য বের হয়েছি। অন্যদিকে ত্রিধা মিলির সাথে বসে বসে গল্প করছে। আচ্ছা মিলি, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ ভাবি? কাল তো কলেজ বন্ধ, আমাদের কলেজ মাঠেই একটা মেলা হবে। দুজনে মিলে সেখান থেকে ঘুরে আসব। তোমার ভাই না জানে মতন করে। রাতে তো তোমার ভাইয়ের জন্য যাওয়া যাবে না, তাই সকালে গিয়ে দুজন মিলে ঘুরে আসি চলো। ভাবি, তুমি কি এটা চাও যে ভাইয়া আমাকে জীবিত কবর দিয়ে ফেলুক? আরে আরে, কি বলছো? ঠিকই বলছি। ভাইয়া একবার জানতে পারলে সোজা মেরে কবর দিয়ে দেবে। আমি পারবো না ভাবি। আরে তোমার ভাই জানতে পারবে না, উনি অফিসে গেলে তখন যাব। প্লিজ চলো না, উনার সাথে কোথাও যেতে আমার ভয় করে। কেউ যদি আমার দিকে তাকায়, এটাতে উনি রাগ করে বসে। এটাতে কি আমার দোষ নাকি? প্লিজ না করো না, তোমাকে একটা মেকআপ বক্স কিনে দিব। ভাবি তাহলে আমি রাজি। পরের দিন সকালবেলায় আকাশ অফিসে গেলে ত্রিধা আর মিলি গার্ডদেরকে ফাঁকি দিয়ে মেলায় ঘুরতে বের হয়। ত্রিধা গোলাপি কালারের একটা শাড়ি পরেছে, একদম পরীর মতন লাগছে ওকে। মেলার চারপাশটা ঘুরে ঘুরে দেখছে। এমন সময় পিছন থেকে একটা ছেলে ডাক দেয়, এই যে মিস গোলাপি। ত্রিধা পিছনে ফিরে দেখে ছেলেটা হাতে একগুচ্ছ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ বলেন, অনেকটা সময় ধরে আপনার ফ্লো করছি, প্রথম দেখাতেই পাগল হয়ে গেছি। আমি চাই আপনাকে বিয়ে করে বউ করতে। আর ইউ ম্যারি মি? ফুলের তোড়াটা ত্রিধার দিকে এগিয়ে দিয়ে, এই যে মাথা ঠিক আছে আপনার? আমি বিবাহিত, আমার আবার বিয়ে করার ইচ্ছে নেই। এবার নিজের রাস্তা মাপুন। এভাবে বলছেন কেন? আমার মনে যা ছিল বলে দিয়েছি। বিয়ে না করেন অন্তত ফুলগুলো তো নিন। সরি, আমি নিতে পারবো না। প্লিজ 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 জজ। ভাবি নাও, সমস্যা নাই, একটা ফুলের তোড়া এই তো। ওকে, তুমি যখন বলছো তাহলে নিচ্ছি।
ফুলের তোড়াটা হাতে নিতে না নিতেই দেখে ছেলেটার পিছন বরাবর আকাশ দাঁড়িয়ে আছে। এটা দেখে তো দুজনের মনে হচ্ছে এখনই ভিতর থেকে প্রাণ ভোমরাটা ফুরুত করে উড়ে যাবে। ভয় কাঁপতে কাঁপতে ত্রিধার হাত থেকে ফুলের তোড়াটা পড়ে যায়। এই যে, এখানে কি চলছে? ভাইয়া দেখুন না, উনাকে প্রপোজ করেই যাচ্ছি, কিন্তু উনি রাজিই হচ্ছে না। আরও বলছে উনার নাকি বর আছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এমন সুন্দরী মেয়ের বর আছে। কেন ম্যাডাম, ভাইয়াটা আপনাকে প্রপোজ করছে, আর আপনি নাকি পাত্তাই দিচ্ছেন না? উনি দেখতে শুনতে তো ভালোই। উনার হাতে হাত রেখে লাইফটা সেট করে নিন। ত্রিধার কাঁপুনি যেন আরও বেড়ে গেল। চুপচাপ দাঁড়িয়ে আছে সে। আল্লাহ, তুমি আমায় রক্ষা করো। আর কোনো দিন ঘর থেকে একা একা বের হব না। আর কোনো দিন কারোর হাত থেকে ফুলের তোড়াও নিব না। আল্লাহ, এই যাত্রায় তুমি আমায় বাঁচিয়ে দাও। কিরে, কথা বলছিস না কেন? না হাত চালাবো? জানোয়ার, তোরা ঘর থেকে বের হয়েছিস কার অনুমতি নিয়ে? ত্রিধা আকাশের ধমক শুনে ভয় কান্না করে দেয়। ছেলেটা হা হয়ে তাকিয়ে আছে। কি হচ্ছে তার যেন কিছুই মাথায় ঢুকছে না। লোকটা ধমক দিল, আর মেয়েটা কান্না করে দিল। আর কিসের ঘরের কথা বলছে? ভাইয়া, যদি নিজের হাত পা সহিসালামতে দেখতে চান তাহলে কেটে পড়ুন। যাকে প্রপোজ করেছেন আপনি, সে আমার বউ। এটা শোনা মাত্রই ছেলেটা দৌড়ে পালিয়ে যায়। ত্রিধা এখনো কান্না করছে। এই পাগলি মেয়ে, কান্না করছিস কেন? আপনাকে না বলে ঘর থেকে বের হয়েছি। আমি জানি আপনি আমাকে আজ খুব মারবেন, তাই ভয় কান্না করছি। ত্রিধার কথা শুনে সমস্ত রাগ নিমিষেই উধাও গয়ে গেল। ইচ্ছে তো এমনটাই ছিল, কিন্তু তোমার কান্না দেখে সেই ইচ্ছেটা মরে গেছে। যাও, মারব না, কিন্তু একটা জিনিস প্রমিজ করতে হবে তোমাকে। কি প্রমিজ? আজকের পর তুমি আর কোনো দিন ঘর থেকে একা একা বের হবে না। বের হলে আমাকে বলবে। না, আর কোনো দিন বের হব না। একবার ভুল করেছি, দ্বিতীয়বার সেই ভুল করে মার খাওয়ার কোনো ইচ্ছে নেই। মিলি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। আচ্ছা দেখি, এবার কান্না থামাও। পরীটার চোখের পানিগুলো নিজ হাতে মুছে দিলাম। আমি জানি পরীটা খুব ভয় পেয়েছে। ত্রিধাকে মাফ করলেও মিলিকে ছাড়ছি না। মিলি ওকে মাফ করে দিয়েছি বলে তুই ভাবিস না যে তোকেও ছেড়ে দিব। তোর ঘাড় আমি মটকাব। তুই কোনো সাহসে ওকে ঘর থেকে নিয়ে বের হয়েছিস? আমি কিচ্ছু জানি না। তোর বউ আমাকে জোর করেছে। আমি তো না করেছি যে আসব না। কিন্তু তোর বউ নাছোড়বান্দা, সে বের হবেই, তাই নিয়ে এসেছি। সে বলেছি আর তুই নিয়ে আসবি? হ্যাঁ, এখন তো সব আমার দোষ দিবি। তোর বউ আমাকে মেকআপ বক্সের লোভ দেখিয়ে এনেছে। এসেছি। ওকে, তোর মেকআপ বক্স আমি বের করব। ত্রিধা, চলো, মেলায় ঘুরব। এটা বলাতে নিমিষেই ত্রিধার মুখে হাসি ফুটে উঠল। ত্রিধাকে নিয়ে মেলায় ঘুরছি। অনেক কিছু কিনেছে ত্রিধা। যা খুশি কিনুক, আমার বউ বলে কথা। ভাইয়া, আমার না ওই যে মেকআপ বক্সটা পছন্দ হয়েছে, কিনে দে না। ওই হারামি যা ভাগ। তুই ভাবলি কি করে যে এত কিছুর পর তোকে মেকআপ বক্স কিনে দিব? বউ পেয়ে ছোট বোন পর হয়ে গেছে। মনে মনে খাটাস দেখিস, মেকআপ বক্স কিনে দেশ নাই তো। তোর মেয়ে হইলে মেকআপ বক্স নিয়ে সুইসাইড করবে, আর ছেলে হইলে লিপস্টিক খাইয়া সুইসাইড করবে। আর তুই বাথরুমে গেলে 1 ঘন্টার আগে বের হইতে পারবি না। অভিশাপ দিয়ে দিলাম। বাসায় এসে পড়েছি মেলায় ঘুরে। বউটাকে সেই খুশি খুশি লাগছে।
বিশেষ করে আমার অনুভূতিটাও সেই ছিল, কারণ জীবনের প্রথম প্রিয় মানুষটাকে নিয়ে মেলায় ঘুরেছি। ওদেরকে বাসায় রেখে অফিসে চলে গেলাম। তবে একটা জিনিসে ভেবে খুব হাসি পাচ্ছে। ত্রিধা ভেবেছিল আমি কিছুই জানতে পারব না, কিন্তু সে জানে না যে তার উপরে 24 ঘন্টা আমার কড়া নজর আছে। অফিসের কাজে মন দিলাম। অন্যদিক ভাবি তোমার শয়তানটা আমাকে মেকআপ বক্স কিনে দেয় নাই। দেখবি ওর ভালো হবে না। ওয়াশরুমে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, তাও কাজ হবে না। এই কি বলছো তুমি আমার হাজবেন্ডের নামে? কে বলেছে সে তোমার জন্য মেকআপ বক্স কিনেনি? শপিং ব্যাগ থেকে মেকআপ বক্সটা বের করে দিলাম। ধরো, তুমি না দেখো মতন করে সে মেকআপ বক্সটা কিনেছে। তোমাকে এমনি রাগানোর জন্য তখন বলেছে যে কিনে দিবে না। কি হো শয়তানটা মেকআপ বক্স কিনেছে। আল্লাহ শয়তানটাকে কত অভিশাপেই না দিলাম। না, সব অভিশাপ তুলে নিচ্ছি। আল্লাহ তুমি শয়তানটা কিচ্ছু করিও না। ওর মেশিন যেন একদম ফাস্ট হয়ে যায়। বাথরুমে গিয়ে যেন তাড়াতাড়ি কাজ সেরে বের হয়ে আসতে পারে। মিলি তুমি আসলেই না বদমাশ। হা ভাবি একটু আকটু বলে চোখ মেরে দিলাম। দুজনে বসে বসে কি শপিং করেছে তা ঘেটে ঘেটে দেখছে। তখনই রাফসান ত্রিধাকে ফোন করে অপরিচিত একটা নাম্বার থেকে। ত্রিধা ফোনটা রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আমি রাফসান বলছি। আপনি আমায় আবার ফোন করেছেন? আপনার তো দেখছি লজ্জা শরম বলতে কিছু নেই। হ্যাঁ, তা নেই। সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে তোমার জামাই কিন্তু অতিরিক্ত করছে। আমার আর মিলির মাঝে বারবার নিজেকে ইন্টারফেয়ার করছে। এই যে লিসেন, ওর ছোট বোন, ও মাথা না ঘামিয়ে কে ঘামাবে? দেখো, আমি এত কিছু শুনতে চাই না। মিলিকে আমি বিয়ে করব। এর মধ্যে যদি আকাশ আসে তাহলে ওর অবস্থা খারাপ করে ছাড়ব। হা হা, ওকে, তোর কত বড় সাহস, তুই করে দেখা। আমার জামাইকে যেমন তেমন ভাবিস না। তোকে মেরে পেকেট করতে উনার 2 মিনিটও লাগবে না। কি আমাকে হুমকি দিচ্ছ মনে হয়? আমি এসব হুমকি ভয় পাই না। পাবি কেন, তুই তো ছ্যাচরা। আরে ধুর, তোর সাথে কেন কথা বলছি? যা পারিস গিয়ে কর। রাখলাম ফোন বলে কেটে দেয়। জাব্বাবা ফোন কেটে দিল। ওকে দেখে নিব তোদের সব কয়টার দেমাগ। বাবা, আমি মিলিকে না ত্রিধাকে বিয়ে করতে চাই। কি হো, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রে? তুই কি জানিস না যে সে বিবাহিত? আমার এত কিছু জেনে লাভ নাই। আমার ত্রিধাকে চাই। তুমি ওর সাথে বিয়ের ব্যবস্থা করো। একদম থাপড়িয়ে গাল লাল করে ফেলব। আরেকবার যদি মুখ থেকে উল্টাপাল্টা কথা শুনেছি তো। এমন অন্যায় আমি কখনোই করতে পারব না। বাবা, বাড়াবাড়ি করে ফেলছ মনে হয়। তুমি কিন্তু ভুলে গেছ আমি যেটা চাই সেটা নিজের করেই ছাড়ি। তোর কত বড় সাহস যে তুই আমাকে বলছিস বাড়াবাড়ি করি? ঠাসস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় রাফসানের গালে। এর ফল কিন্তু ভালো হবে না বলে রাফসান চলে আসে। বুইরা খাটাস। এতদিন আমার শত্রু ছিল শুধু আকাশ। ওর জন্যেই ত্রিধাকে নিজের করতে পারছি না। আর আজ তুই ও আমার বিপক্ষে চলে গেছিস। না, তোর কাজ আগে তামাম করতে হবে। ত্রিধার জন্য আমি যে কারো প্রাণ নিতে 2 মিনিটও ভাবব না। আজ রাতেই বুড়ো তোর কাম তামাম করব। রাত 1টা বাজে। রাফসানের বাবা ঘুমিয়ে গেলে তখন আস্তে আস্তে করে রাফসান তার বাবার রুমে ঢুকে দেখে তার বাবা ঘুমিয়ে আছে। তখনই বিছানা থেকে বালিশ নিয়ে তার বাবার মুখের মধ্যে চেপে ধরে।
নিজের বাবাকে নিজের হাতেই মেরে ফেলে রাফসান। অন্যদিকে আকাশ সকালবেলায় রেডি হয়ে ত্রিধাকে কলেজে দিয়ে আসে। তারপর সে অফিসে চলে যায়। অফিসে এসে কাজে মন দিয়েছে এমন সময় গার্ড একজন ফোন করে বলে, স্যার, আমাদেরকে মেরে ম্যামকে কিছু লোক তুলে নিয়ে গেছে। কি হো হো, তোমরা এত লোক থাকা সত্ত্বেও তাদের সাথে পেরে উঠনি? স্যার, উনারা লোক সংখ্যায় অনেক ছিল। অনেক চেষ্টা করেছি ম্যামকে রক্ষা করার, কিন্তু পেরে উঠিনি। মাথা ভো ভো করে ঘুরছে, কি করব ভেবে পাচ্ছি না। এমন সময় মোবাইলে একটা মেইল আসে। মেইলটা চেক করতেই তো পায়ের নিচ থেকে মাটি সরে যায়। একটা ভিডিও এসেছে যেখানে ত্রিধাকে একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে রাফসান। মিস্টার আকাশ, তোর বউকে তুলে এনেছি দেখ। খুব দেমাগ হয়েছিল তোর বউয়ের। এখন ওকে খাটে নিয়ে গিয়ে সমস্ত দেমাগ বের করে ফেলব। কুত্তো, আমার বউয়ের গায়ে হাত দিয়েছিস তো তোর শরীর থেকে মস্তক আলাদা করে ফেলব। এমন সময় ভিডিওটা শেষ হয়ে যায়। ফোনটা সজোরে ফিক্কা মারলাম দেওয়ালের মধ্যে। রাফসান, তুই ওয়েট কর, আজ তোর শেষ দিন, সেটা তুই ধরে নে। রাগে শরীর ফেটে যাচ্ছে, কিন্তু মনের মধ্যে অজানা একটা ভয় কাজ করছে। রাফসান যদি ত্রিধার সাথে উল্টোপাল্টা কিছু করে বসে, না, এটা হতে দিব না আমি। যে করেই হোক রাফসানকে খুঁজে বের করতে হবে। সে ত্রিধাকে কোথায় নিয়ে গিয়ে বন্দি করে রেখেছে সেটা আগে বের করতে হবে। কিন্তু কিভাবে বের করব আমি? পেয়েছি। ত্রিধার ফোনের লোকেশন তো চালু করে রেখেছি। ফোনটা তাড়াতাড়ি ফ্লোর থেকে তুলে নিলাম। ফোনের একপাশ ভেঙে গেছে, ভালো করে কাজও করছে না। তাও ফোনটা অন করে ত্রিধার লোকেশন ট্রেক করলাম। রাফসান, তুই ওয়েট কর, সময় ফুরিয়ে এসেছে তোর। অন্যদিকে ত্রিধা, বেবি, তোর হাজবেন্ড যে এখনো আসছে না। দেখব তোকে আজ আমার হাত থেকে কে বাঁচায়। খুব দেগাম হয়েছিল। দেমাগ বের করে ফেলব আজ। আজ আকাশের চোখের সামনে তোকে বিয়ে করব। চিন্তা করিস না। একটু আগে যে আকাশকে বললাম তোকে খাটে নিয়ে যাব, তেমন কিছুই করব না। কারণ একবার বিয়ে করে নিলে ইচ্ছে মতন মজা নিতে পারব তোর শরীরের। ত্রিধার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সে খালি একটা জিনিসই জানে যে তার আকাশ এসে তাকে উদ্ধার করবে। লোকেশনের জায়গা মতো চলে গেলাম। গিয়ে দেখি কেউ নাই। পুরো নির্জন একটা এলাকা, কিন্তু লোকেশন যে এখানে দেখালো। একটু সামনে এগোতেই দেখি বড় একটা বাড়ি। সেটাতে যে কেউ থাকে না দেখেই বোঝা যাচ্ছে। ঢুকে গেলাম বাড়ির মধ্যে। ভিতরে ঢুকতেই দেখি ত্রিধাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে, আর রাফসান পাশে একটা চেয়ার নিয়ে বসে আছে, সাথে অনেক ছেলেপেলে। রাগ আর কন্ট্রোল করতে না পেরে সোজা দৌড়ে গিয়ে রাফসানের বুকের মধ্যে সজোরে একটা কিক মারলাম। রাফসান সোজা গিয়ে মাটির উপরে আছড়ে পড়ল। এই তোরা চেয়ে কি দেখছিস? কমিনাটাকে দড়ি দিয়ে বেঁধে ফেল। ওর কত বড় সাহস যে সে আমায় লাথি মারে। চারদিক থেকে আমায় ঘিরে ধরে ফেলল। নড়াচড়া করার কোনো কায়দা নাই। ওরা আমাকে ধরে নিয়ে চেয়ারের সাথে দড়ি দিয়ে বেঁধে ফেলে। শুয়োরের, তোর কত বড় সাহস যে তুই আমার গায়ে হাত দিস? এবার মজা বুঝাবো তোকে, বলে আকাশকে মারতে শুরু করে। মারতে মারতে আকাশের নাক মুখ ফাটিয়ে ফেলে। রাফসান, তুই কিন্তু নিজের হাতে বিপদ ডেকে আনছিস। এর জন্য কিন্তু তোকে কড়া মূল্য শোধ করতে হবে। আরেক রাখো তোর বিপদ। তুই জীবিত বেঁচে ফিরিস কিনা সেটা আগে দেখ। কি ভেবেছিস তুই? এত কিছুর পরেও তোকে আমি জীবিত ছেড়ে দিব, যেখানে নিজের বাবাকেও ছাড়লাম না।
নিজ হাতে খুন করলাম। সেখানে তুই তো বহু পড়ে। তুই আসলেই জানোয়ার। তোর মতো কুলাঙ্গার এই পৃথিবীর বুকে আর একটাও নাই। মানুষ এই ছিলাম। যদি ত্রিধাকে ভালোয় ভালোয় আমার হাতে সঁপে দিতি, তাহলে আজকে জানোয়ারের রূপ ধারণ করতে হতো না। বলে আবার মারতে শুরু করে। ত্রিধা তো হাত জোর করে মিনতি করছে যে আকাশকে ছেড়ে দিতে। প্লিজ উনাকে ছেড়ে দিন। যা করার আমার সাথে করেন। আমার উনাকে আর মারিয়েন না প্লিজ। জানেমান কি বললা? ছেড়ে দিতে। সেটা তো হচ্ছে না। ওকে যে শাস্তি পেতে হবে। সে আমার কাজে ইন্টারফেয়ার করেছে। সেটার শাস্তি তো ওকে পেতেই হবে। প্লিজ দোহাই লাগে আপনাদের। আমার উনাকে ছেড়ে দিন। জানেমান, তুমি যখন এত করে বলছো, তাহলে ছেড়ে দিব। কিন্তু একটা শর্তে। তুমি আমায় বিয়ে করবে। ওকে আমি রাজি, তাও প্লিজ উনাকে ছেড়ে দিন। ত্রিধা না প্লিজ, তুমি এমনটা করবে না। তুমি শুধু আমার, আর কারোর না। প্লিজ, আমি আপনাকে এভাবে মার খেতে দেখতে পারবো না। আমি যদি উনাকে বিয়ে করাই আপনি মুক্তি পান, তাহলে তাই করব আমি। এই তো জানেমান, তুমি বুঝে গেছো। এই তোরা গিয়ে কাজী ডেকে নিয়ে আয়। রাফসানের চেলারা কাজী ডেকে আনতে গেছে। অন্যদিকে আকাশের কলিজা যেন ফেটে যাচ্ছে। তার মনে হচ্ছে এখনই যেন সে দম আটকে মারা যাবে। সে কোনো দিন নিজ চোখে ত্রিধার বিয়ে দেখতে পারবে না। একটু পর কাজী চলে আসে। এসে বিয়ে পড়ানো শুরু করে। এই মেয়ে বলো। কবুল। ত্রিধা ফুফিয়ে কান্না করছে। সে মনে প্রাণে আকাশকেই তার স্বামী মেনে এসেছে। সেই জায়গাটা এখন অন্য একটা মানুষ হস্তক্ষেপ করছে। না, আমি বলতে পারবো না। ত্রিধা বেবি, তাহলে যে আকাশকে মরতে হবে। না, না, বলছি। ত্রিধা যখনই কবুল বলতে যাবে, তখনই ফায়ারিং শুরু হয়ে যায়। রাফসানের চেলা পেলা যারা ছিল, সবগুলোর মৃত দেহ মাটিতে পড়ে আছে। ছোট ভাই তানভীর চলে আসছে তার ছেলে পেলে নিয়ে। আকাশ আসার আগে তানভীরকে বলে এসেছিল যে কি করবে ওরা। আকাশ পৈচাসিক হাসি হাসছে। রাফসান তো পুরাই থ। কি ঘটেছে সে যেন কিছুই বুঝে উঠতে পারছে না। সে ভয় মাটিতে বসে পড়ে। তানভীর গিয়ে আকাশকে চেয়ার থেকে ছাড়িয়ে নেয়। ভাই, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। তোমরা ত্রিধাকে সামলাও। রাফসানের চোখজোড়া বড় বড় হয়ে গেছে। কারণ তার সমস্ত সাথীকে মেরে ফেলেছে। সে এখন একা। আর সামনে শতাধিক ছেলে পেলে। তার বুকে ধূপধূপানি শুরু করে দিয়েছে। রাফসানের ছেলেপেলের হাতে লোহার পাইপ ছিল। আকাশ কোনো কথা না বলে সোজা গিয়ে লোহার একটা পাইপ উঠিয়ে নেয়। তারপর রাফসানের দুই পায়ে দুটো বাড়ি মারে। বাড়ি খেয়ে রাফসান ষাঁড়ের মতন চেঁচিয়ে উঠে। আর মাটিতে সাপের মতন মোড়ামুড়ি শুরু করে দেয়। কিরে, এখন কেমন লাগছে তোর? বলেছিলাম না যে কঠিন মূল্য শোধ করতে হবে তোর। তারপর ঘাড়ের মধ্যে একটা বাড়ি মারে। সাথে সাথে রাফসানের ঘাড় লক হয়ে যায়। প্লিজ আমায় ছেড়ে দে। আর কোনো দিন তোদের মাঝে আসব না। আমার ভুল হয়ে গেছে। না, তোর মুক্তি নাই। তুই যদি শুধু আমার সাথে এমনটা করতি, তাহলে মেনে নিতাম। কিন্তু তুই তোর বাপকেও ছাড়িসনি। সো তোকে মাফ করে পাপের বোঝা ভারী করতে চাই না। এটা বলে মাথার মধ্যে এক বাড়ি দিয়ে রাফসানকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। অন্যদিকে কাজী পালিয়ে যায়। ত্রিধা দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে পেছনে থেকে। কলিকা, তুমি ঠিক আছো তো? এই মেয়ে একদম স্পর্শ করবি না আমাকে। কি বলেছিলি তুই তখন? যে রাফসানকে বিয়ে করবি। যা গিয়ে কর।
কলিজা রাগ করছো কেন? বিশ্বাস করো, তখন কি করব আমার মাথায় কাজ করছিল না, তাই ওর কথায় রাজি হয়ে গিয়েছি। ভালোই তো। মাথায় কাজ করছিল না, কিন্তু বিয়ের জন্য করেছিস। ত্রিধা হু হু করে কান্না করে দেয়। আমি আর কোনো দিন এমন করব না। প্লিজ রাগ করে থেকো না। তাইলে বল, আর কোনো দিন এমন চিন্তা মাথায় আনবি না? না, আনব না। ত্রিধা, বিশ্বাস করো, তোমার মুখে যখন অমন কথা শুনছি, তখন রাফসানের হাতে মরে যেতে ইচ্ছে করছে। না, না, ওসব কথা বলবেন না। আমার কষ্ট হয় খুব। আচ্ছা, তা না হয় বললাম না। কিন্তু তুমি আগে ঠিক করো যে তুমি আমায় কি বলে ডাকবে। আপনি না তুমি। কি ডাকলে ভালো হয়? তুমি। ওকে তুমিই ডাকব। ওকে, এবার বাড়ি চলো। তানভীরকে ধন্যবাদ দিয়ে বাড়িতে চলে আসলাম। সাময়িক কিছু ট্রিটমেন্ট করলাম ঘরে। তারপর সুস্থ হয়ে উঠলাম। এখন আমাদের সংসারে আর কোনো বাধা নেই। ত্রিধাও আমাকে মেনে নিয়েছে। সব শত্রুকে খতম করে দিয়েছি। সংসার জীবন সুখের চলছে। ত্রিধার মা বাবার সাথেও সম্পর্ক ভালো হয়ে উঠেছে। 2 মাস পর। এই আকাশ। বলো। ঠোঁটে চুমু খাবো আমি। খাও, মানা করেছে কে? এনা কোনো ডাটার চুলগুলো মুঠো করে ধরে ঠোঁট জোড়ায় চুমু বসিয়ে দিলাম। মেয়েটার ঠোঁটের স্পর্শে যেন সারা শরীরে কারেন্ট চলে এলো। নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। হারিয়ে গেলাম কোনো এক নেশার জগতে। পাগলিটা চুমু খেয়েই চলেছে। এই হয়েছে তো, এবার ছাড়ো। আর কত চুমু খাবে? আর একটু চুমু খেয়ে নেই। পরে ছেড়ে দিচ্ছি। কিছুই বললাম না। পাগলিটাকে নিজের কাজ করতে দিলাম। একটু পর সে নিজেই ছেড়ে দিল। মন ভরেছে? ভরেছে। কিন্তু তুমি জানতে চাইবে না আজ কেন নিজ থেকে এত চুমু খেলাম? কেন খেলে? কারণ তুমি আমাকে মা বানিয়ে দিয়েছ। আমার পেটে বাবু এসেছে। লাজুক একটা ভাব নিয়ে। কি হো হো। সত্যি? সত্যি। এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। পাগলিটাকে বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। এটা কোনো দুঃখের কান্না না, এটা সুখের কান্না। এভাবেই ভালোবাসার মধ্যে দিয়ে শেষ হলো আরও একটি গল্প। সমাপ্তি।